ম্যানুফ্যাকচারিং বা আনুষঙ্গিক যে বিষয়গুলো আপনাদের মনে প্রশ্ন আছে, আমি জানি you guys have lots of question about research. স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার হচ্ছে একটা ফ্রিকোয়েন্সির ওই যে ফাইল দিছে আমাদের গ্রুপ জি টু তে, একটু যদি বলতেন যে সবকিছু ঠিক আছে কিনা, মানে রাইট প্যাথে যাচ্ছে কিনা। শিওর শিওর, আমরা আমরা আচ্ছা, কি বলে রাকিব, আমি আলীর এটা দেখেছি একসাথে তো দুই তিনটা, তো রাকিব সাহেব পারবে না। আলী, আমি আপনার ওইটা দেখেছি, দেখে আই হ্যাভ গিভেন মাই কমেন্টস। সো ওকে থিংস আর গুড, বাট আপনি কি বলে রিসার্চ পেপার গুলো দেখেন। আমি ক্লাসে যেগুলো দেখিয়েছি, যে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যে দুটা মেয়ে A+ পেয়েছে, তাদের প্রেজেন্টেশনটা ফলো করুন। আপনার জিনিস ঠিক আছে, কিন্তু প্রেজেন্টেশন শুড বি ভেরি প্রফেশনাল। আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন আমি যে জিনিসটা লিখেছি। জি স্যার, বুঝতে পারছি। জি, জি স্যার, থ্যাংক ইউ। প্রশ্নগুলো ওয়ান বাই ওয়ান করেন। আর অরিজিনালিটি অফ রিসার্চের কথা যে আমাদের আমি নামটা ভুলে গেছি বাবা, তোমার নামটা মনে নাই। এটা মাত্র স্যার 3-4 মোয়াজ। লাইনের জিনিস। জি জি, মোয়াজ। সো এটা আপনি যে কাজটা করেছেন কারো কাছ থেকে নকল করেননি, এবং আপনি আপনার নিজে কাজ করেছেন, এটা একটা দিতে হয়। এটা এই 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 বিষয়টা সবারই প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসা উচিত। মাত্র 3 থেকে 4 লাইন, এটা নাথিং, এমন কোনো কিছুই না। আর প্রবলেম স্টেটমেন্টটা রাকিব সাহেব বুঝিয়ে দেবেন। জি রাকিব, ক্যারি অন, থ্যাংক ইউ। জি জি, থ্যাংক ইউ স্যার। সো আমরা একটু রিপোর্টের গাইডলাইনটা ফলো করি। আপনারা আপনাদের গুগল ক্লাসরুমে অলরেডি আই থিঙ্ক পেয়েছেন। আমরা ওইটা একটু দেখি যে কোথায় আছে। হ্যাঁ, আপনাদের গুগল ক্লাসরুমে মার্কেটিং রিসার্চের যে ক্লাসরুমটা আছে, এখানে ঢুকলে আপনারা ঠিক উপরেই দেখতে পারবেন যে এখানে একটা গাইডলাইন দেওয়া হয়েছে, স্যাম্পল রিপোর্ট 1, স্যাম্পল রিপোর্ট 2 এবং সাবমিশন গাইডলাইন। এটার কথাই এইমাত্র স্যার বলছিলেন যে আসলে দুটো রিপোর্ট স্যাম্পল আপনাদেরকে দেওয়া হয়েছে, এই দুটোর কথাই বলা হচ্ছিল, এবং এই দুটো রিপোর্ট আপনাদেরকে ফলো করতে হবে। এবং এই দুটো রিপোর্টটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব, কিভাবে জিনিসটা করতে হবে স্টেপ বাই স্টেপ আমরা যাব, এবং পাশাপাশি আমরা ইনটেক্স সাইটেশন বা রেফারেন্সিংটাও শিখবো আজকে। আপনারা সরাসরি গুগলের এই ড্রাইভ লিংকে গিয়েও ওই ফোল্ডারে ঢুকে যেতে পারবেন। এটা ওপেন অ্যাক্সেস করা আছে। আই থিঙ্ক কারো অ্যাক্সেস ইস্যু নিয়ে প্রবলেম হবে না। সো আসেন আমরা একটু দেখি যে আসলে গাইডলাইনে কি বলা আছে। আমাদের গাইডলাইনে প্রথমে বেশ কিছু টপিক কভার করা হয়েছে, যে আপনি বেসিক টোন ফন্ট স্টাইলটা ইউজ করবেন, কত সাইজ ইউজ করবেন, লাইনের গ্যাপ কি হবে, ইচ অ্যান্ড এভরিথিং এই জায়গাতে দেওয়া আছে। রেফারেন্সিংটা আমরা এখন বুঝবো, সেটা সেটা আমরা বোঝাতে বোঝাতে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমি এই জায়গাটা ওপেন করে রাখছি, আমি আবার এখানে আসবো। আর এই বিষয়গুলো আপনি পড়লেই বুঝতে পারবেন, এগুলো আসলে কঠিন কিছু না। এটা জাস্ট কিভাবে রিনেম তৈরি করবেন, কোন কোন ওয়ার্ড ফাইল আপনি দিবেন, ডক ফাইল এবং পিডিএফ ফাইল, হ্যাঁ, কিভাবে সাবমিট করবেন, এটারই একটা গাইডলাইন দেওয়া আছে। আর এছাড়া ওয়ার্ড লিমিটেশনটা 3,500 থেকে 4,500-4,500-এর মধ্যে রাখার কথা বলা হয়েছে। এবং এই জিনিসটা আপনার হচ্ছে ইন্ট্রোডাকশন থেকে একদম রেফারেন্সের আগ পর্যন্ত আপনার এই ওয়ার্ড কাউন্ট হবে। অর্থাৎ রেফারেন্স রেফারেন্স যেগুলো লিখছেন, অ্যাপেন্ডিক্স যেটা দিচ্ছেন, সেটা কিন্তু এই ওয়ার্ড লিমিটের বাইরে। এবং অ্যাভয়েড ফার্স্ট পারসন প্রোনাউন্স, হ্যাঁ, যেমন আই, মি, মাই, উই, ইউ, এই ধরনের যে ফার্স্ট পারসন ওয়ার্ড গুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। এক্সাম্পল দেওয়া আছে। তো এই বিষয়গুলো বেসিক মেথড বা বেসিক গাইডলাইন, এই বেসিক গাইডলাইন গুলো আপনাদেরকে পড়ে পড়ে ফলো করে নিতে হবে। আর এই জায়গাতে আমরা টেবিল অফ কন্টেন্টটা সাজিয়েছি। টেবিল অফ কন্টেন্টের মধ্যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, যেহেতু আপনাদের গ্রুপ টাস্ক, এখন এই গ্রুপ টাস্কে তো সকলের নামটা আপনাকে, নাম, আইডি, এগুলো তো মেনশন করে দিতে হবে। সো এই জায়গাতে আপনি ফ্রন্ট পেজের পরে গ্রুপ মেম্বার্সদের লিস্ট আপনি দিয়ে দিতে পারেন, এবং পাশাপাশি অ্যাব্রিভিয়েশন, লিস্ট অফ টেবিল। দেখেন অ্যাব্রিভিয়েশন বলতে কি বোঝানো হচ্ছে।
অ্যাব্রিভিয়েশন বলতে বোঝানো হচ্ছে আপনি যে ভেরিয়েবল গুলো নিয়েছেন, সাপোজ আমরা একটা একটা ফিগার যদি দেখি, এটাই আমি একটু অন করি, দেখেন যে এই জায়গাতে খেয়াল করেন, এই যে স্টাডি হ্যাবিট, এটাকে বলা হচ্ছে SH। আপনি রিপোর্টের অনেক জায়গাতেই SH দিচ্ছেন, CA দিচ্ছেন, UAR দিচ্ছেন, আপনার যেভাবে আছে সেইভাবে আপনি জিনিসটা দিচ্ছেন। এখন সব জায়গায় তো আপনি পুরোটা লিখছেন না, সবসময় সব জায়গায় লিখতেও হয় না। তো এইটার একটা ফুল ফর্ম বা ওই CA দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন, বা ধরেন সাউথ ইস্ট ইউনিভার্সিটি, এটার এক জায়গাতে আপনি লিখলেন SEU। এখন প্রত্যেকটা জায়গাতে আপনি যখন SEU দিচ্ছেন, আপনার এটা অ্যাব্রিভিয়েশনের মধ্যে কিন্তু ওই SEU বলতে কি বোঝাচ্ছে ওইটা দিয়ে দিতে হবে। এটা আসলে মূলত অ্যাব্রিভিয়েশন। আর লিস্ট অফ টেবিল হচ্ছে আপনি যে টেবিলগুলো রিপোর্টের মধ্যে দেখাবেন তার একটা লিস্ট করা। আর ফিগারও সেম, আপনার হচ্ছে ফিগারগুলো যে, যদি কোনো ফিগার থাকে সেই ফিগারের লিস্টটা দেওয়া। অ্যাকনলেজমেন্টটার মধ্যে আপনি এই রিপোর্টটা তৈরি করতে আপনি কোন কোন স্টেটমেন্ট ফলো করেছেন, আপনার সহযোগী, আপনার কৃতজ্ঞতা, এ ধরনের জিনিসগুলো এই অ্যাকনলেজমেন্টের মধ্যে আসবে। এখন আমরা যে অরিজিনালিটির যে বিষয়টি বলছিলাম, হ্যাঁ, অরিজিনালিটিটা আপনারা অ্যাকনলেজমেন্টের পরে অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, এই জায়গাতে আপনারা হচ্ছে স্টাডি অরিজিনালিটি, স্টাডি আচ্ছা, রাকিব, আমি একটু ইন্টারফেয়ার করলাম। আমি কি বলে ওই যে যে মেয়েটা অস্ট্রেলিয়া চলে গেছে, ওই যে কি যেন মেয়েটার নাম, হালিমা। রাকিব আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি, হালিমার কথা বলছেন? হ্যালো, হ্যালো, হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? এটা শুধু আপনি, জি জি, হ্যালো, শুনতে জি পাচ্ছেন? জি জি, হ্যালো, আমি শুনতে পাচ্ছি তো। জি জি স্যার, হ্যালো, স্যার শুনতে পাচ্ছি আমি। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। স্যার তো মনে হয় শুনতে পাচ্ছে না, মেবি। আমরা তো দুজনের কথাই শুনতে পাচ্ছি স্যার। আপনি শুধু হালিমার পেপারটা আরেকবার দেখান। আচ্ছা আচ্ছা। আহ, আচ্ছা, এইটা হচ্ছে একটা স্যাম্পল রিপোর্ট। এখন এই স্যাম্পল রিপোর্টে এইখানে দেখেন এক্সিকিউটিভ সামারি, আপনার হচ্ছে পুরো রিপোর্টটা যেটা উনি লিখেছেন সেই রিপোর্টের একটা শর্ট সামারি। এই রিপোর্টে মূল কোন কোন বিষয়গুলো কভার করা হয়েছে, কতজন পপুলেশন ছিল, স্যাম্পল সাইজ কতজন ছিল, মানে কোন পপুলেশনের উপরে করা হয়েছে, ইভেন এই রিপোর্টের কি আউটকাম, সেই আউটকাম গুলো এই জায়গাতে বলা আছে শর্ট ফরম্যাটে। পুরো রিপোর্টটা অনেক বড়, কিন্তু এত কথা না লিখে পুরো রিপোর্ট সম্পর্কে আমি যেন ছোট্ট একটা ওভারভিউ পাই, সেই ওভারভিউটাই হচ্ছে এক্সিকিউটিভ সামারি। অ্যান্ড দেন ইন্ট্রোডাকশন লেখা হয়েছে। ইন্ট্রোডাকশনের মধ্যে এটা বাংলা আপনারা সকলে জানেন, সূচনা বা ভূমিকা। তো এই ভূমিকাটা আপনি যখন লিখছেন বা সূচনাটা যখন লিখছেন, এখানে বেশ কিছু জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, যে কোন
সেক্টরে বা কোন কোনো কোম্পানির উপরে আপনি কাজ করছেন কিনা। খেয়াল করে দেখেন, এখানে আমরা গ্রিন টয়লেট্রিজ নিয়ে কাজ করছি। গ্রিন টয়লেট্রিজ, এখন গ্রিন টয়লেট্রিজ তো একটা সেক্টর, এটা কিন্তু স্পেসিফিক কোনো অর্গানাইজেশন না। এখন আপনার ক্ষেত্রে অর্গানাইজেশনও থাকতে পারে, স্পেসিফিক সেক্টরও থাকতে পারে। যেটাই থাকুক না কেন, ওই স্পেসিফিক সেক্টরে এই ধরনের টপিক নিয়ে যারা অলরেডি রিসার্চ পেপার সাবমিট করেছে বা আই মিন যারা রিসার্চ পেপার পাবলিশ করেছে, তাদের যে বিষয়বস্তুগুলো বলা আছে সেখান থেকে নিয়েই কিন্তু আপনাকে ইন্ট্রোডাকশনটা লিখতে হবে। এবং আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে লিখার মাঝে এই সাইটেশন দেওয়া আছে। এইটাকেই মূলত বলা হচ্ছে ইনটেক্স রেফারেন্স। ইনটেক্স রেফারেন্স, এই এই ইনটেক্স রেফারেন্সটা কিভাবে করতে হবে সেটা আমরা দেখব। সেটা আমরা খুব খুব দ্রুতই দেখব। তো এই ইনটেক্স রেফারেন্স গুলো আপনাদেরকেও অ্যাড করতে হবে। লিখার যে লাইনটা বা যে টপিকটা যেখান থেকে নিচ্ছেন, যে পেপার থেকে কালেক্ট করছেন, সেই পেপার থেকে আপনাকে ইনটেক্স রেফারেন্সটা অ্যাড করতে হবে। সেখানে আমরা আসবো। অ্যান্ড দেন প্রবলেম স্টেটমেন্ট, যেটা একটু আগে আপনাদেরকে বললাম, অর্থাৎ আপনারা যে বিষয়বস্তুগুলো বের করতে চাচ্ছেন বা দেখতে চাচ্ছেন, সেই বিষয়টা সম্পর্কে কোন বিষয়টা আপনি ফলো আপ করতে চাচ্ছেন বা দেখতে চাচ্ছেন, কি ধরনের তথ্য বা কোন ইনসাইটটা, আপনার যে রিসার্চ, সেই রিসার্চ দ্বারা কোন বিষয়টা বা কোন সেক্টরের কাজে আসবে বা উপকার হবে বা কি বিষয় জানা যাবে, এই ধরনের বিষয়গুলো আপনার এই প্রবলেম স্টেটমেন্টের মধ্যে ইনক্লুড করবেন। এখন এই জায়গাতে আহ, শুধুই কি প্রবলেম, শুধুই কিন্তু প্রবলেম না। আই মিন ধরেন আপনি দেখতে পাচ্ছেন পারচেজ ইন্টেনশন অফ 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 আ কোম্পানি বা অফ আ গ্রামীণ ফোন। এখন গ্রামীণ ফোনের পারচেজ ইন্টেনশন দেখতে গেলে এখানে কিন্তু গ্রামীণ ফোনের প্রবলেম নেই। গ্রামীণ ফোনের অনেক প্রবলেম থাকতে পারে, তাদের এমপ্লয় প্রবলেম থাকতে পারে, অর্গানাইজেশনাল প্রবলেম থাকতে পারে, স্টেক হোল্ডারদের প্রবলেম থাকতে পারে। সেটা কিন্তু আমরা আলোচনা করব না। আমরা আলোচনা করব কি, পারচেজ ইন্টেনশনের জন্য বা পারচেজ ইন্টেনশনের ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা যে জানতে চাচ্ছি, যে ভেরিয়েবল গুলো আপনি নিয়েছেন, সেই ভেরিয়েবল গুলোর আলোকে আমরা যদি কাজ করি, তাহলে গ্রামীণ ফোনের এই কাস্টমার লাইন আপটাকে আমরা কোনো বেটার সলিউশন দিতে পারবো কিনা, বা অন আ সোসাইটি কোনো বেটার সলিউশন পাবে কিনা, অ্যাকচুয়ালি পাবে কিনা, এইটা সম্পর্কে জানার প্রয়োজনীয়তা আছে কিনা, এই বিষয়টা এখানে আসবে। আর ডেফিনেশন অফ টার্ম, এই জায়গাতে প্রত্যেকটা ভেরিয়েবল, দেখেন আমরা কাজ করেছিলাম গ্রিন টয়লেট্রিজ নিয়ে। তো এই জায়গাতে আমাদের যে ভেরিয়েবল গুলো ছিল, সেই ভেরিয়েবল গুলো কোন ভেরিয়েবল দ্বারা আমরা কি মিন করেছি সেটা আমরা এখানে লিখে দিয়েছি। গ্রিন টয়লেট্রিজ নিয়ে কাজ করেছি, তাহলে গ্রিন টয়লেট্রিজ বলতে কি বোঝায়। পার্সিভ কোয়ালিটি নিয়ে কাজ করেছি, পার্সিভ কোয়ালিটি বলতে কি বোঝায়। হ্যাঁ, এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস, তারপরে আপনার হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, তারপরে আপনার পারচেজ ইন্টেনশন, এগুলো আমাদের প্রত্যেকটাই ভেরিয়েবল। তো এই ভেরিয়েবল গুলো সম্পর্কে বা এই ভেরিয়েবল গুলো বলতে কি বোঝায় সেটাকে আমরা এখানে নোট করেছি বা লিখেছি। আফটার দ্যাট দ্য সিগনিফিকেন্ট অফ দ্য রিসার্চ, আপনার রিসার্চের আপনার রিসার্চ যে আপনি করছেন, সেই রিসার্চটা অ্যাকচুয়ালি আসলে কতটুকু ইম্প্যাক্ট করবে অন অন দ্য সোসাইটি বা অন 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 আ কোম্পানি, অন আ সেক্টর। হ্যাঁ, বা এই রিসার্চটা আসলেই কোনো ইম্প্যাক্ট আছে কিনা বা ইনসাইট আছে কিনা, সেই বিষয়গুলো সম্পর্কে এখানে লিখতে হবে আপনাকে। আর অবজেক্টিভ সম্পর্কে আপনারা সকলেই জানেন। দেখেন এই জায়গাতে এখানে যদিও ব্রড অবজেক্টিভ স্পেসিফিক অবজেক্টিভসটা আলাদা আলাদা করা নেই, দুটো দুটো এখানে জাস্ট লিখে দেওয়া হয়েছে। এভাবে লিখলেও আপনার ভুল না, আপনি এভাবেও লিখতে পারেন, কোনো প্রবলেম নেই। বাট আপনি যদি স্পেসিফিক করে দেন, ব্রড অবজেক্টিভ স্পেসিফিক অবজেক্টিভস, এটা আরো ভালো, আরো ক্লিয়ার। লিটারেচার রিভিউ শুরু হয়েছে। লিটারেচার রিভিউটা আপনারা নিশ্চয়ই চারটা, পাঁচটা, ছয়টা, 10টা, 15টা, 20টা বিভিন্ন পেপার পড়েছেন। অলরেডি অনেক পেপার আপনারা দেখেছেন, বা আপনারা কিভাবে লিটারেচার রিভিউ দেখতে হয় বা পেপার খুঁজতে হয় এই সম্পর্কে জানেন, কোন ওয়েবসাইট থেকে খুঁজতে হয় এই সম্পর্কে আপনারা অলরেডি জানেন।
এখন লিটারেচার রিভিউ যে আপনি লিখবেন বা কোন কোন একটা ভেরিয়েবল, ওই ভেরিয়েবল সম্পর্কে বিভিন্ন পেপারে বিভিন্ন বক্তব্য, মন্তব্য, আপনার সেটার আউটকাম, রেজাল্ট, এরকম অনেক কিছু দেওয়া আছে। তো ওই বিষয়গুলো সম্পর্কে লিখতে গেলেও কিন্তু আমাদেরকে এই যে ইনটেক্সট রেফারেন্সটা এখানে অ্যাড করতে হবে। এই ইনটেক্সট রেফারেন্স সম্পর্কে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আসছি। এই যে ইনটেক্সট রেফারেন্স এখানে অ্যাড করা হয়েছে। হাইপোথিসিস এবং কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। হাইপোথিসিস তো আপনারা, আপনাদেরকে লাস্ট ক্লাসে সম্ভবত আমি বলেছিলাম যে হাইপোথিসিস কিন্তু আপনার হচ্ছে প্রেডিকশন, কাইন্ড অফ প্রেডিকশন। এই প্রেডিকশনটাকেও আপনাকে ব্যাখ্যা করে লিখতে হবে। ঠিক যেমন লিটারেচার রিভিউ আপনি লিখছেন ব্যাখ্যা করে, এটাও আপনাকে ব্যাখ্যা করে লিখতে হবে। এবং প্রত্যেকটা হাইপোথিসিস এক একটা রিলেশনশিপ, এক একটা রিলেশনশিপ যখন আপনি ব্যাখ্যা করে লিখছেন, আফটার দ্যাট ওই হাইপোথিসিসটা কিন্তু আপনাকে নিচে লিখে দিতে হবে। আফটার দ্যাট এটা কিন্তু লিখে দিতে হবে যে পারসিভ কোয়ালিটি হ্যাজ এ পজিটিভ ইনফ্লুয়েন্স অন পারচেজ ইন্টেনশন অফ গ্রিন টয়লেট্রিস। ঠিক আছে, এটা আপনার যে অবজেক্টিভস, স্পেসিফিক অবজেক্টিভস, সেটার উপরে বেস করে আপনি এই হাইপোথিসিসটা তৈরি করবেন। এইভাবে আপনার এই যে দেখেন, এই ফ্রেমওয়ার্কটার সাথে আপনারা নিশ্চয়ই পরিচিত। এরকমই কিন্তু আপনাদের ফ্রেমওয়ার্ক। এই এই যে একটা রিলেশনশিপ, দুইটা রিলেশনশিপ, তিনটা রিলেশনশিপ, তো এই রিলেশনশিপের উপর ভিত্তি করে দেখেন H1, H2, H3 তিনটি হাইপোথিসিস ডেভেলপমেন্ট হয়েছে। এই তিনটা হাইপোথিসিস তিনটাই কিন্তু ব্যাখ্যা করে লেখা হয়েছে। ওকে, সো এইখানে ফ্রেমওয়ার্কের নিচেও কিন্তু আপনাকে এই ফ্রেমওয়ার্কটা কোথায় থেকে নেওয়া হয়েছে এরকম একটা সোর্সেস দিতে দিতে হবে। একটু স্মার্টলি যদি আপনি চিন্তা করে দেখেন যে এই জায়গাতে আপনি যখন লিটারেচার রিভিউ করছেন, তখন নিশ্চয়ই আপনি 10-12টা পেপারের সহযোগিতা নিচ্ছেন বা 15টা পেপারের সহজ সহযোগিতা নিচ্ছেন। তো ওখান থেকে কিন্তু আপনার এই জায়গাতে দেখা যাবে যে 3-4টা পেপার কিন্তু অলরেডি আপনি ওখান থেকে বেস্ট বেস্ট পেপার গুলোকে এখানে সাইটেশন করে দিতে পারবেন। অর্থাৎ যেগুলো বেস্ট রিলেভেন্ট পেপার তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন। অর্থাৎ আপনার যে কন্টেন্ট বা আপনার যে থিঙ্কিং, সেই থিঙ্কিং এর সাথে মোস্টলি মিলে যায়, এমন হলো যে 90% বা 100%ও মিলে যেতে পারে। আমরা 100% না বলি, 90% বা 80% বা 70% মিলে গেল। ঠিক আছে, মোস্টলি রিলেভেন্ট। তো মোস্টলি রিলেভেন্ট পেপার গুলোকে আমরা কিন্তু এই জায়গাতে সাইটেশন হিসেবে দেখাবো, সোর্সেস হিসেবে দেখাবো। আফটার দ্যাট ম্যাথোডোলজি, ম্যাথোডোলজির মধ্যে পপুলেশন, কারা ছিল পপুলেশন, যেমন ধরেন গ্রামীণ ফোন ইউজার অফ সাউথ ইস্ট ইউনিভার্সিটি, সকলেই কিন্তু পপুলেশন। তার মধ্যে 100 জন বা 120 জনের উপরে আপনি ডেটা ডেটা নিয়েছেন। ওই 120 জন কি আপনার স্যাম্পল সাইজ। তো এইভাবে আপনাকে জিনিসটাকে লিখতে হবে। বুঝতে পেরেছেন? এখন এই জায়গাতে আপনার কোশ্চেনিয়ার ডিজাইনের মধ্যে 5 পয়েন্ট লাইকার স্কেল, আপনারা তো 5 পয়েন্ট লাইকার স্কেল সম্পর্কে পড়েছেন, বা এর আলোকে কোশ্চেনও অলরেডি আপনি ডেভেলপ করেছেন। 5 পয়েন্ট লাইকার স্কেল, তো এই 5 পয়েন্ট লাইকার স্কেলের পাশাপাশি আপনার এই রিসার্চটা যে আপনি করছেন, এই ডেটা কালেকশন মেথডটা কি ছিল, স্যাম্পল সাইজ কি ছিল, দেখেন সিম্পল র্যান্ডম স্যাম্পলিং হতে পারে, কনভেনিয়েন্স স্যাম্পলিং হতে পারে, হ্যাঁ, বা আপনার হচ্ছে স্নো বলিং হতে পারে, অনেক কিছু স্যাম্পলিং এর উপরে কিন্তু একটা আলাদা ক্লাস আপনারা করেছেন। তো সেইটার উপরে আলোক করে বা ডিপেন্ড করেই আপনার কিন্তু এই স্যাম্পল সাইজটা নির্ভর করবে। তবে অবশ্যই আপনাদের যেটা রেলেভেন্ট সেটাই কিন্তু আপনারা দেবেন। অর্থাৎ আপনি যে স্যাম্পল সাইজ বলে দিলেন স্নোবল, এটা কিন্তু ব্যাখ্যা করতে হবে স্নোবল মানে কি, স্নোবলটা কেন বললেন, কি জন্য বললেন। প্রেজেন্টেশনে সময় আপনার সামনে কোশ্চিন আসতে পারে যে হোয়াই ইজ সিম্পল র্যান্ডম স্যাম্পলিং আর ইউ চুজ, আপনি কেন সিম্পল র্যান্ডম স্যাম্পলিং চুজ করেছেন, অন্য কোনো মেথড ইউজ করা যেত কিনা, ইজ দেয়ার এনি অপশন টু চুজ অ্যানাদার স্যাম্পলিং টেকনিক।
যদি না হয় কেন না, বা যদি থাকে তাহলে কোনটা এবং কেন। এই ধরনের বেসিক কিছু কোশ্চেন আপনাকে করা হতে পারে। আপনি যদি স্যাম্পলিং সম্পর্কে জানেন, স্যাম্পলিং এর মধ্যে কি কি বিষয়গুলো আসে, এটা যদি আপনি জানেন, কোনটার মিনিং কি যদি আপনি জানেন, এটা আপনার জন্য বলা জাস্ট 1 মিনিটের বিষয়, ব্যাখ্যা করতে সময় লাগবে। তাহলে স্বাভাবিকভাবে আপনার এই জায়গাতেও কিন্তু আপনার এই জিনিসটা আপনার নখদর্পণে থাকতে হবে। আচ্ছা, এছাড়া টাইম ডাইমেনশন বুঝতেই পারছেন। আপনার হচ্ছে যে এরকম ক্রস সেকশনাল বা লঙ্গেচুয়াল স্টাডি, আপনার হচ্ছে ক্রস সেকশনাল মানে কি, যে একটা একটা পপুলেশনের উপরে আপনি একবারই ডেটাটা কালেক্ট করুন ওয়ান্স টাইম, হ্যাঁ, সেটা আপনি ডেটাটা নিচ্ছেন। লঙ্গেচুয়াল মানে কি, সেম সেম পপুলেশনের উপরে লং টাইম বা বারবার বেশ কয়েকবার ডেটাটা ক্লিনিক্যাল স্টাডির মধ্যে পড়ে যায়, সেটা সেটা ডিফারেন্ট কেসেস। তো এইটা হচ্ছে ক্রস সেকশনাল নাকি লঙ্গেচুয়াল স্টাডি, সেটা আপনি দিবেন। পাশাপাশি টাইম ফ্রেম আপনারা দিতে পারেন, যে কখন বা কোন ইয়ারে বা কোন সময়ে এই রিসার্চটা করেছেন। ডেটা কালেকশন বা ডেটা অ্যানালাইসিস যেটা আপনি করছেন এসপিএসএস দিয়ে করছেন। এক্সেল এর বিষয়টাও লিখবেন, কারণ এখানে তো এক্সেলও ইনক্লুডেড। সফটওয়্যার হিসেবে কিন্তু এক্সেলও কিন্তু এখানে ইনক্লুডেড। এসপিএসএসও লিখবেন, এক্সেলও লিখবেন। দুটো সফটওয়্যারই কিন্তু ইউজ করছেন এখানে। এখানে এসপিএসএস এর কথাটা লেখা আছে, এক্সেল মনে হয় লেখা নাই। যাই হোক, আপনারা এক্সেলটাও একটু ইনক্লুড করে দেবেন এখানে। আচ্ছা, ফাইনালি আমরা এই জায়গাতে আমাদের দেখাটা খুব ইম্পর্টেন্ট। আমরা এই জায়গাতে খুব সুন্দরভাবে আর একটু স্লো ভাবে যাব। অ্যানালাইসিস এর মধ্যে একটু খেয়াল করে দেখেন যে ডেমোগ্রাফিক প্রোফাইল, ডেমোগ্রাফিক প্রোফাইলের মধ্যে এখানে একটা টেবিল অ্যাড করা আছে। এই যে টেবিলটা আপনারা কিন্তু অলরেডি বের করা শিখেছেন। আপনারা শিখেছেন এসপিএসএস এ, স্পেসেস থেকে শিখেছেন। এই যে স্পেসেস দিয়ে আপনারা টেবিল বের করেন, এখানে গিয়ে আপনারা টেবিল বের করেন। এই যে আমি এটা কিভাবে সংগঠিত হচ্ছে এটা একটু আপনাকে দেখাই। এই যে এইখান থেকে আপনারা টেবিলটা দেখতে পারবেন। খেয়াল করে দেখেন, জেন্ডার, মেল ফিমেল আদার, ভেরিয়েবল কি ছিল, জেন্ডার। এটাকে নিচে নিয়ে আসছি আমরা। হুম, ভেরিয়েবল কি ছিল, জেন্ডার। ফ্রিকোয়েন্সি ছিল 60। আচ্ছা, ফ্রিকোয়েন্সি মানেই হচ্ছে কাউন্ট, এখানে স্পেসেস এর ল্যাঙ্গুয়েজ অনুপাতে কাউন্ট এসছে, তো এটাকে আপনি ফ্রিকোয়েন্সি হিসাবে লিখবেন, ফ্রিকোয়েন্সি এন 60, এবং কত পার্সেন্ট, অর্থাৎ পার্সেন্টও কিন্তু ক্যালকুলেশন করে ওরা দিয়েছে 77.7, ওখানে যে পার্সেন্ট আসছিল সেটা আমরা লিখেছিলাম। সো একটু যদি লক্ষ্য করেন, এই স্পেসেস এ যে টেবিলটা এসছে, এখান থেকে ডেটা নিয়ে কিন্তু আপনি টেবিলটা সাজিয়ে ফেলতে পারবেন। ডিফারেন্স আছে? সেরকম কিন্তু কোনো ডিফারেন্স নেই। অর্থাৎ ফ্রিকোয়েন্সি এবং পার্সেন্ট, এই যে ফ্রিকোয়েন্সি এবং পার্সেন্ট, এখানেই কিন্তু আপনারা পেয়ে যাবেন, এবং সেটাই কিন্তু এই টেবিলে আপনাকে লিখতে হবে। এখানে দেখেন এই যে ইনকাম লেভেলটা, এই ইনকাম লেভেলটা, আপনার অকুপেশন, এজ, জেন্ডার, এভরিথিং আপনার এই জায়গাতেই আপনি টেবিল থেকে বের করে ফেলতে পারবেন। আফটার দ্যাট আপনাদেরকে মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা দেখানো হয়েছিল। মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাড করা খুবই সহজ, এটা কঠিন কিছু না। আপনারা মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো বের করতে পারেন। মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে আমরা যাই হচ্ছে ফ্রিকোয়েন্সিতে, এবং এই জিনিসগুলোকে মার্ক করে স্ট্যাটিস্টিক্সে গিয়ে মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি আমরা নেই, সো ভেরিয়েবল অনুযায়ী আমাকে এই যে মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের রেজাল্টটা দেখাবে। তাহলে জেন্ডারের জন্য কত ছিল, 2.75। আমি যদি এই টেবিলটা বানাতে পারি, আমি এই জায়গাতে মিন দিয়ে টেবিলটা তৈরি করে নিতে পারবো না, আমি এই জায়গাতে লিখে দিতে পারবো যে মিনের মান কত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান কত, দুটো কিন্তু আমরা অ্যাড করে দিতে পারবো। এই কাজটা আপনারা করবেন, ঠিক আছে? আচ্ছা,
এখন এইটার ব্যাখ্যাটা কিভাবে হচ্ছে? এইটার ব্যাখ্যাটা লেখার একটা ফরম্যাট আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। খেয়াল করে দেখেন, এই জায়গাতে মেল 60 পিপল ছিল, পার্সেন্টেজ হচ্ছে 52.2, ফিমেল 51, 44.3%। এই দুটাই কিন্তু সবচেয়ে বড় ভ্যালু। আপনি যখন জেন্ডার সম্পর্কে লিখবেন তখন কিন্তু এই দুটো আপনি লিখবেন যে দেখি উনি উনি লিখেছিলেন কিনা। এই যে 52.2% রেসপন্ডেন্ট ওয়ার মেল, while 3.5% were members of the LGBTQ কমিউনিটি। আচ্ছা, মানে এটা হচ্ছে 3.5 হচ্ছে আদার্স কমিউনিটিকে উনি বুঝিয়েছেন। উনি কিন্তু ফিমেল এটা দেয় নাই। এটা ফিমেল এটা আপনি অ্যাড করতে পারেন যে 52.2% আর মেল, বা এভাবেও লিখতে পারেন যে মেল 52.2%, আদার্স হচ্ছে 3.5% এবং রেস্ট অফ দ্য ফিমেল। যেহেতু এখানে থার্ড জেন্ডারে কোনো উত্তর আসেনি, বা আপনার যদি থার্ড জেন্ডার না থাকে তাহলে তো থার্ড জেন্ডারে কোনো প্রশ্নই আসে না। সো আপনি কিন্তু এইভাবে লিখতে পারেন রেস্ট অফ দ্য ফিমেল, রেস্ট অফ দ্য আদার্স, অর্থাৎ এত পার্সেন্ট মেল, এত পার্সেন্ট ফিমেল, এত পার্সেন্ট আদার্স, রেস্ট অফ দ্য, বাকিরা হচ্ছে আদার্স, বাকি যা থাকবে। স্মার্ট ওয়ে। তারপরে এখানে দেখেন এজের ক্ষেত্রে, সবচেয়ে বেশি কি দ্য মেজরিটি, আপনি এই শব্দটা ইউজ করতে পারেন, দ্য মেজরিটি। এই যে দেখেন উনিও ইউজ করেছে দ্য মেজরিটি। দ্য মেজরিটি রেসপন্ডেন্ট আপনার হচ্ছে 51% আর বিটুইন 23 to 27, অর্থাৎ মেজরিটি পিপল আসলে এই এজ গ্রুপের মধ্যে পড়ে, মেজরিটি। এছাড়াও আপনার হচ্ছে আহ 18 থেকে 22 বা 18 to 22 কত আপনার 25.2%। এরপরে আপনি লিখলেন যে হচ্ছে বাকিরা হচ্ছে আপনার, যেমন বিলো 18 কোনো রেসপন্স নাই, দেয়ার ইজ নো এজ গ্রুপ বিলো 18, এভাবে আপনারা লিখতে পারবেন। তো এই বিষয়টা আপনার নিজস্ব ল্যাঙ্গুয়েজের উপরে অনেকটা ডিপেন্ড করবে, বাট প্রত্যেকটা পয়েন্টই যে আপনাকে ইংরেজিতে লিখতে হবে যে এটা এত পার্সেন্ট, এটা এত পার্সেন্ট, ওইটা অত পার্সেন্ট, প্রত্যেকটাই যে লিখতে হবে তা না। আবার দুইটা মনে করেন যে সিমিলার রেজাল্ট হলো, অর্থাৎ 33 থেকে 3711, 38 থেকে 4211, তখন কিন্তু আপনি জিনিসটা একবারে লিখতে পারবেন যে 22 to 32 and 33 to 37, বোথ আর আহ, কত পার্সেন্ট, 9.6%। এভাবে আপনি বলে দিলেন যদি সিমিলার হয়। এই যে এই জায়গাতে খেয়াল করে দেখেন, এখানে কিন্তু সিমিলার একটা এসছে। আমি একটু দেখি উনি এভাবে লিখেছেন কিনা। 6.1%, 6.1%। আচ্ছা, 6.1%, না এই বিষয়ে আসলে সেভাবে লেখা নাই। এটা আপনি এভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন। যদি দুইটা সিমিলার রেজাল্ট আসে তখন ওইটা একবারে লিখে দেওয়া যায় যে বিজনেসম্যান অ্যান্ড গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার বোথ আর 6.1%, একসাথে হয়ে গেল। কনসাইজ করে লেখা, বিষয়টাকে স্মার্টলি কনসাইজ করে লেখা, কনসাইজ এন্ড প্রিসাইজ। এইভাবে প্রত্যেকটা অ্যানালাইসিসের ইন্টারপ্রিটেশন আপনাকে লিখতে হবে। এই ইন্টারপ্রিটেশনটা আপনি আম, যত সংক্ষিপ্তে এবং সুন্দর করে লিখতে পারবেন ততই শ্রুতি মধুর শোনাবে। আপনি যাদের উদ্দেশ্যে রিপোর্টটা লিখছেন তারা যেন ওইটা পড়ে যেন বুঝতে পারে। স্যার কি ওয়াইফাই চলে গেছে? ওয়াইফাই কি আমারটা চলে গিয়েছিল? এখন কি এখন কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, সো আমরা যেখানে ছিলাম অ্যানালিসিসের এই জায়গাতে ছিলাম। তো এটা লেখার পরে আপনারা রিলায়েবিলিটি টেস্ট করেছেন। রিলায়েবিলিটি টেস্টে আপনাদের কোশ্চেন ছিল যে কিভাবে দেখাবেন। রিলায়েবিলিটি টেস্ট আমরা এইভাবে দেখাবো।
এই জায়গাতে যদিও একটা কনসিস্টেন্সি যে লেভেল, সেই লেভেলটা এখানে দেওয়া নেই, অর্থাৎ হচ্ছে ইন্টারনাল কনসিস্টেন্সিটা দেওয়া নেই। আপনারা এই ইন্টারনাল কনসিস্টেন্সিটা অ্যাড করবেন, এটা তো খুবই সহজ। কিভাবে অ্যাড করবেন? ভেরিয়েবলের নাম, রিলায়েবিলিটি বা কর্নবেজ আলফা, যেটা আপনার ভ্যালু এসছে, কয়টা ছিল আপনার কোশ্চেন, যদি 3টা হয় 3টা, 4টা হলে 4টা, 5টা হলে 5টা, যে কয়টা ভেরিয়েবলের জন্য করেছেন সেটা। ঠিক একইভাবে এই জায়গাতে এই ভ্যালুটা 658 কত? 658 এই জায়গাতে আছে কোয়েশ্চেনেবল, এটা হচ্ছে কি কোয়েশ্চেনেবল। সো এই যে ইন্টারনাল কনসিস্টেন্সিটা, এই জায়গাতে আরেকটা আহ, আপনার হচ্ছে টেবিল, মানে টেবিল তো না, আরেকটা ঘর করে আপনি মনে করেন যে এই জায়গাতে যে অ্যাড করে দিতে পারেন। হ্যাঁ, যে এটা হচ্ছে ভেরিয়েবলেরটা একটু আরেকবার কোনটা বলেন, ভেরিয়েবলের এটা একটু আরেকবার বলা হবে। কোন ভেরিয়েবল? এই যে পার্সিভ কোয়ালিটি। আচ্ছা, এটা হচ্ছে উনার মানে যার রিপোর্ট তার ভেরিয়েবল ছিল এটা, ঠিক আছে? তার রেজাল্ট এসছে 658, 658। দেয়ার ইজ 4 নাম্বার অফ কোয়েশ্চেন বা 4 নাম্বার অফ আইটেম। সো উনি এখানে লিখেছেন 4। উনার 4টা কোশ্চেন ছিল, আপনার তো 3টা কোশ্চেনও হতে পারে, 2টা কোশ্চেনও হতে পারে, 6টাও হতে পারে। তো আপনার যে কয়টা কোশ্চেন হবে সেই কয়টা কোশ্চেনের নাম্বার এখানে লিখবেন, এবং এই জায়গাতে লিখবেন ইন্টারনাল কনসিস্টেন্সি। ইন্টারনাল কনসিস্টেন্সি, ইন্টারনাল কনসিস্টেন্সি কি লিখবেন? যে রেজাল্ট আসবে, অর্থাৎ এটা যদি কোশ্চেনেবল হয়, তো এখানে এই যে আমি কোশ্চেনেবলটা লিখে দিলাম। কোন আনসারটা স্যার? কোশ্চেনেবল, এটাই জাস্ট খালি আমাদেরকে ইনপুট করতে হবে। 717 কি অ্যাকসেপ্টেবল। তো আসেন এখানে অ্যাকসেপ্টেবলটা লিখে দিই, এই যে অ্যাকসেপ্টেবল লিখে দিলাম। এভাবে আমরা ইন্টারনাল কনসিস্টেন্সিটা লিখে দিব। আচ্ছা, এরপরে আমরা দেখি কোরিলেশনটা। কোরিলেশনের ক্ষেত্রে এটা সহজে আপনারা বুঝতে পারবেন, কারণ স্যার এখানে আমরা, বাকিগুলো কি এরকম ভাবে হবে? বাকিগুলো তো অ্যাকসেপ্টেবল, নিচের হ্যাঁ দুইটা হ্যাঁ, ব্র্যান্ড এই যে অ্যাওয়ারনেস। রেজাল্ট যেটা আসবে 831, আর 831 এর রেজাল্ট কি? 831 গুড। সো এখানে কি বসবে? গুড, এটা রেজাল্ট অনুযায়ী গুড। আচ্ছা আচ্ছা। 807 তো কি বসবে? 807 এর রেজাল্ট কি? গুড। সো গুড, গুড। এটারই ব্যাখ্যা দেওয়া হয়েছে। কর্নবেজ আলফা, এটা এই যে আলফার মান সর্বনিম্ন কত বা সর্বোচ্চ কত, কোনটার মান কত, এটারই একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। এবং পিয়ারসন কোরিলেশন বা কোরিলেশন অ্যানালাইসিসে যেটা বলা হয়েছে, আপনার হাইপোথিসিস যে করেছেন, সেই হাইপোথিসিস অনুযায়ী কিন্তু এই পিয়ারসন কোরিলেশনটা হয়। প্রত্যেকটারই তো রিলেশনশিপ আমরা আসলে দেখছি। তো এই যে পারচিভ কোয়ালিটির সাথে দেখেন পারচেজ ইন্টেনশন, এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেসের সাথে পারচেজ ইন্টেনশন, বা ব্র্যান্ড অ্যাওয়ারনেসের সাথে পারচেজ ইন্টেনশন। এই যে খেয়াল করে দেখেন, এই জায়গাতে এই জিনিসটাই বলা আছে, পারচেজ কোয়ালিটির সাথে পারচেজ ইন্টেনশন, এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেসের সাথে পারচেজ ইন্টেনশন, ব্র্যান্ড অ্যাওয়ারনেসের সাথে পারচেজ ইন্টেনশন। অর্থাৎ এই যে এই অ্যারোটা দিয়ে রিলেশনশিপ বোঝানো হচ্ছে, রিলেশনশিপ বোঝানো হচ্ছে, রিলেশনশিপ বোঝানো হচ্ছে। রেজাল্ট যেটা আসছে সেটাই আমাদেরকে দেখানো হয়েছে, এবং এই জায়গাতে কিন্তু দেখেন উনি কিন্তু রেজাল্টটা অ্যাড করে দিয়েছে, ঠিক আছে? অর্থাৎ এই দুটা কিন্তু পজিটিভ এসছে, আর এই যে এই দুটা, এটা কিন্তু উইক, পজিটিভ বাট উইক। আপনারা এই যে যে রেজাল্টটা আছে পিয়ারসন কোরিলেশনের যে রেজাল্টটা, এই রেজাল্টটা ইন্ডিকেশন বা ইন্টারনাল কনসিস্টেন্সি হিসাবে এটা আপনারা এখানে অ্যাড করবেন সেম ভাবে, এই সেম প্রসিডিউরে। কেমন? এখানে ফ্যাক্টর অ্যানালাইসিসটা নেই।
আপনারা ফ্যাক্টর অ্যানালাইসিস করেছেন, বাট ফ্যাক্টর অ্যানালাইসিসটা এখানে নেই। ফ্যাক্টর অ্যানালাইসিসটা আমি আপনাকে আলাদাভাবে বুঝিয়ে দিচ্ছি। ফ্যাক্টর অ্যানালাইসিসের জন্য আমরা এখানেই আমি আপনাকে লিখে দিই, তাহলে এটা আপনাদের কাছে থাকবে। ভেক্টর ফ্যাক্টর অ্যানালাইসিস কিভাবে লিখবেন? ফ্যাক্টর অ্যানালাইসিস, ফ্যাক্টর অ্যানালাইসিসের মধ্যে আমরা প্রথমেই এই ফ্যাক্টর অ্যানালাইসিস যে আমরা আমরা করছি, এই ফ্যাক্টর অ্যানালাইসিসের মধ্যে কোন তিনটা জিনিস আমরা দেখি? নাম্বার ওয়ান, KM1 বাটলার টেস্ট, সেকেন্ডলি কমিউনিটিস, থার্ড হচ্ছে রোটেটেড কম্পোনেন্ট ম্যাট্রিক্স। এই তিনটা জিনিসই তো মূলত আমরা দেখে থাকি। তো এই তিনটা জিনিস সম্পর্কে আমরা প্রথমে একটা অ্যানালাইসিসটা যখন করব, তখন তো আমি জানবো যে আমার কয়টা রান দেওয়া লাগবে। আমরা তো ফ্যাক্টর অ্যানালাইসিসের রান সম্পর্কে জানি। প্রথমবার যে রেজাল্ট আসলো, সেই রেজাল্টের উপরে ভিত্তি করে যেগুলো বাদ দিতে হবে, সেগুলো বাদ দিয়ে আমরা সেকেন্ড বার আবার অ্যানালাইসিস করব। ওখানে যদি অ্যাকসেপ্ট না হয় আবার অ্যানালাইসিস করব। এভাবে আমি অ্যানালাইসিস করতে থাকবো। তো এইখানে আমরা ফ্যাক্টর অ্যানালাইসিসে কি করব? আমি ধরেন প্রথমবারে আমার সব পারফেক্ট, প্রথমবারে আমার সব ঠিক চলে আসছে, কোথাও কোনো সমস্যা নাই, হতেই পারে। তো আপনি তাহলে ওইটাই লিখে দিবেন যে ফ্যাক্টর অ্যানালাইসিসের মধ্যে এটাই হচ্ছে আমার ফার্স্ট অ্যান্ড ফাইনাল রান, এটা লিখে দিবেন। ঠিক আছে, যে ফার্স্ট রানটাই ফাইনাল রান, এবং ওই যে আপনার কেএমও, তারপরে হচ্ছে কেএম এর ভ্যালু কত, আচ্ছা কেএম এর স্যার আমার একটু কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার আপনি যে বলেছিলেন আগের ক্লাসে কমিউনিটিসে 0.5 এর নিচে থাকলে সেগুলোকে আইডেন্টিফাই করার জন্য, বাট আমার এখানে 0.5 এর নিচে কোনোটাই নাই, সেক্ষেত্রে আমি কি করব? নাই মানে ওখান থেকে বাদ দেওয়ার কিছু নাই, সবগুলো অ্যাকসেপ্টেড। আচ্ছা 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 আচ্ছা। এই লিঙ্কটা শেষ হয়ে যাবে, নতুন লিঙ্ক তৈরি করে ফেলি। নতুন লিঙ্কে চলে আসেন, এই লিঙ্কটা অলমোস্ট 7 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। সো আমরা নতুন লিঙ্কে চলে আসি এবং ফ্যাক্টর অ্যানালাইসিসটা সম্পর্কে আমরা ওই লিঙ্কে এসে আলোচনা করছি।
আচ্ছা, আমরা স্টার্ট করছি। আচ্ছা, আমি ফ্যাক্টর অ্যানালাইসিসে ছিলাম। তো ফ্যাক্টর অ্যানালাইসিসে আমরা যে বিষয়টা সম্পর্কে পড়ছিলাম যে ফ্যাক্টর অ্যানালাইসিসটা কিভাবে আমরা দেখাবো। ফ্যাক্টর অ্যানালাইসিস দেখানোর জন্য আমরা এখানে ফ্যাক্টর অ্যানালাইসিস সম্পর্কে যখন বলছি, তখন কোন তিনটা জিনিস আসে মূলত? কেএমও অ্যান্ড বাটলার টেস্ট সম্পর্কে আমরা বলি। আমরা এরপরে কমিউনিটিস সম্পর্কে আলোচনা করি এবং ফাইনালি রোটেটেড কম্পোনেন্ট ম্যাট্রিক্স নামে যে ম্যাট্রিক্স আমাদের সামনে রিপ্রেজেন্ট হয়, সেই বিষয়টা সম্পর্কে আমরা আলোচনা করি। এই তিনটি বিষয়গুলো কিন্তু আমরা আসলে মূলত ফ্যাক্টর অ্যানালাইসিসে শিখেছি বা দেখেছি, এবং এই তিনটা সম্পর্কে আমরা আলোচনা করব। এখন এই তিনটা সম্পর্কে আলোচনা করার জন্য আহ, দেখেন, প্রথম রান বা প্রথমবার যখন আমি দিচ্ছি, তখন আমার যদি প্রথমবারে সবকিছু পারফেক্ট চলে আসে, তাহলে আমি কিন্তু এই জায়গাটা থেকে স্টার্ট করব, ফার্স্ট অ্যান্ড ফাইনাল রান। তো এই জায়গা থেকে দেখেন কেএম এর রেজাল্ট কত এসছে, কেএম এর রেজাল্ট কত হলে আমি অ্যাকসেপ্ট করব। আমরা বলেছিলাম 6, সেটার এখানে একটা ব্যাখ্যা দেওয়া আছে। কত হলে থ্রেশহোল্ড ভ্যালু 0.6 হলে এটা অ্যাপ্রোপ্রিয়েট বা অ্যাকসেপ্টেবল, সেখানে আমার ভ্যালু কত এসছে এই বিষয়টা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। আফটার দ্যাট কমিউনিটিস এর মধ্যে আমাদের শর্ত ছিল প্রতিটা ভ্যালু 0.5 এর উপরে হতে হবে, মানে থ্রেশহোল্ড, এগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটা থ্রেশহোল্ডের ভ্যালু। তো এই ভ্যালুটা 0.5 এর উপরে হতে হবে, অ্যাভাব হতে হবে। তো এখানে আমাদের প্রত্যেকটা ভ্যালুই 0.5 এর উপরে। অল দা স্যার সেক্ষেত্রে উপরে উপরে যে সব হ্যাঁ, বলেন 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 এটা। হ্যালো। জি স্যার হুম হুম, বলেন। বলেছি যে স্যার যেগুলো 0.5 এর উপরে আছে সেগুলো তো এন্ট্রি হবে না ওয়ার্ডে নাকি? 0.5 এর উপরে আছে? উপরে আছে সব যেগুলো আমি দেখেছি আগের ভিডিওতে, যেগুলো 0.5 এর নিচে আছে সেগুলো আপনি তুলেছেন ওয়ার্ডে। না, ওয়ার্ডে কেন তুললাম ওটা? ওখানে আপনি ভিডিওটা শুনলে আহ, দেখবেন যে ওয়ার্ডে তুলেছি এই কারণে যে ওইগুলো আমাদেরকে ব্যাখ্যা দিতে হবে। আমি আমি এটা বলাটা শেষ করি, তারপরে আশা করি আপনার কোশ্চেন থাকবে না। হ্যাঁ, একটু সময় দেন। সো এই জায়গাতে আসবে কোনটা? 0.5 এর ওপরে যেগুলো আমার অবস্থান করছে সেগুলো, এটা কিন্তু ফাইনাল রান, যেটা হচ্ছে কমপ্লিট অ্যানালাইসিস, যেগুলো একসেপ্টেড, এবং সেটার আমরা ব্যাখ্যা দিচ্ছি। স্যার যেমন মাঝখানে কথা কেটে এসেছে, কথাটা বুঝিনি। এই এই জায়গাতে আমরা যখন টেবিলে দেখাবো, টেবিলে আমরা দেখাবো যেটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট, যেগুলো একসেপ্টেড, সেগুলোই তো আমরা এখানে মানে দেখাবো। যেগুলো 0.5 এর উপরে। ওপরে, রাইট, 0.5 এর জি ওপরে। এখন 0.5 এর নিচে যেগুলো কোশ্চেন ছিল, যেগুলো আমরা বাদ দিলাম, সেগুলো তাহলে কোথায় গেল? সেগুলো আছে, সেগুলো আমরা এই জায়গাতে একটা সামারি লিখব। খেয়াল করে দেখেন, আফটার দ্য ইনিশিয়াল রান, দ্য কেএমও কাইজার মায়ের যে টেস্ট আমরা করি, বাটলার টেস্ট, সেই টেস্টের ভ্যালু ছিল 915। হ্যাঁ, তো এটা অ্যাকসেপ্টেবল ছিল, ইনক্লুডিং অ্যান অ্যাকসেপ্টেবল মেজারমেন্ট। কিন্তু দ্য রোটেটেড কম্পোনেন্ট ম্যাট্রিক্স এর মধ্যে আমাদের কি এসছে? এটাও নো অ্যাবনর্মাল ভ্যালু, এই যে লিখে লিখে দিয়েছে দেখেন। ফার্স্ট রানে রোটেটেড ম্যাট্রিক্সে নো অ্যাবনর্মাল ভ্যালু, বাট কমিউনিটিস এর মধ্যে এই যে দেখেন PR3, যেটা হচ্ছে আমরা ওই যে ওয়ার্ড ফাইলে নোট করে রেখেছিলাম, ওইটা এখানে বাদ দিচ্ছি। PR3, এটা থ্রেশহোল্ড ভ্যালু বিলো 0.5, পেয়েছেন? অর্থাৎ আপনার এই জি জায়গা স্যার। থেকে একটা আহ, একটাই বাদ গেছে। কিন্তু আপনি যদি আপনার এখন থেকে যদি 2টা 3টা 4টা 5টা বাদ যায়, তখন কিন্তু ওইটা ওইভাবে ইনপুট করতে হবে যে এই এই ভেরিয়েবল গুলো বিলো 5 ছিল। আফটার রিমুভিং PR3, the result was shows no abnormalities across the matrix.
অর্থাৎ এইটা রিমুভ করার পরে আর কোনো অ্যাবনর্মালিটি পাওয়া যায়নি। এখন ধরেন আপনি প্রথম রান দেওয়ার পরে PR3 কে রিমুভ করলেন, এরপরে আবার অ্যাবনর্মাল আসলো, তখন কি করবেন? তখন এই যে এই লাইনটা তার মানে হবে না, যে নো অ্যাবনর্মালিটিস ভ্যালু, এই লাইনটা আর হবে না। কারণ এই লাইনটা কখন আমি লিখবো? যখন আমার কোনো অ্যাবনর্মালিটি আর আসবে না, আমি ফাইনাল রান দেখাবো, তখন আমি এটা লিখবো যে আফটার দ্য থার্ড রান বা ফোর্থ রান বা ফিফথ রান আমাদের কোনো অ্যাবনর্মালিটি ছিল না। সো এই হচ্ছে তার রেজাল্ট, এই হচ্ছে ফাইনাল রেজাল্ট। এখান থেকে আমি আর ফাইনাল রিমুভ সেক্ষেত্রে করব। যদি স্যার 0.5 এর উপরে আসে, এই উপরের কোনোটাই তো লিখতে হবে না। কোথায়? 0.5 এর উপরে যদি ফাইনাল রানে 0.5 এর উপরে যদি সবগুলো আসে, তাহলে তো ওই লেখাটার দরকার নেই, পুরো লেখাটা। প্রথম রানেই? ফাইনাল রান পর্যন্ত স্যার, হ্যাঁ, অথবা প্রথম। না আই মিন ধরেন এই জায়গাতে তো হচ্ছে আপনার হচ্ছে প্রথম রান দেওয়ার পরে সেকেন্ড রানে আমাদের কোনো অ্যাবনর্মালিটি আসেনি। এখন আপনার ক্ষেত্রে যদি এমন হয় যে 2 নম্বর রান দেওয়ার পরে অ্যাবনর্মালিটি ছিল, তাহলে আপনি এখানে এই যে আমরা লিখেছি আফটার রিমুভিং PR3, হ্যাঁ, দ্য সেকেন্ড রান ওয়াজ শোন, আবার এই যে এই জায়গা থেকে স্টার্ট হবে। অর্থাৎ ওই সেকেন্ড রানে KM এর মান কত ছিল, রোটেটের ম্যাট্রিক্স থেকে বাদ গেল কিনা, কমিউনিটিস থেকে বাদ গেল কিনা, দেন হচ্ছে আমরা ফাইনাল রান লিখবো অ্যাবনর্মালিটি না আসা পর্যন্ত। অর্থাৎ প্রত্যেকটা রানে আমার কি ঘটনা ঘটেছে, কাকে কাকে বাদ দিয়েছি, সেটা আমরা এখানে ইনক্লুড করব। বুঝতে পেরেছেন? জি না স্যার। বুঝলে বলেন, আমি আবার আবার আসছি। স্যার আসলে কোয়েশ্চেন বলতে গেলে স্যার করলে বোঝা যাবে। কিছু কোয়েশ্চেন আছে স্যার, আপনার ক্লাস শেষে করার পরে কোয়েশ্চেন থাকবে, তখন আর আপনাকে পাওয়া যায় না। সমস্যা আচ্ছা, হচ্ছে। তো এই জায়গাতে ফ্যাক্টরের মধ্যে তার মানে মূল জিনিসটা কি আসছে? মূল জিনিসটা আসছে হচ্ছে আমরা একটা রান দিই, দুটো রান দিই, তিনটা রান দিই, চারটা, পাঁচটা, ছয়টা, যে কটা রান দিব না কেন, ফাইনাল তো একটা রেজাল্ট আমার সামনে আসবেই। তো ফাইনালটা আমরা দেখাবো। আর কোন রান থেকে কোন ভেরিয়েবলকে বাদ দিলাম, কেন বাদ দিলাম, সেই রিজনটা আমরা এখানে লিখে দেব। এটাই হচ্ছে মূল বিষয়, আর কিছু না। আফটার দ্যাট ফ্যাক্টর অ্যানালাইসিস আমাদেরকে ডিসকাশন লিখতে হবে। ডিসকাশন এন্ড কনক্লুশন, ঘাবড়ানোর কিছু নাই, দুটো একসাথে লেখা যায়। আপনি আলাদা আলাদা করেও লিখতে পারবেন, আপনি আলাদা আলাদা করেই লিখেন। প্রেফারেবল হচ্ছে আলাদা আলাদা ভাবে লেখা, ঠিক আছে? অর্থাৎ ডিসকাশনটা লিখবেন। ডিসকাশন কি লিখবেন? ডিসকাশন লিখবেন আপনার অ্যানালাইসিসের যে ফাইন্ডিংস, সেগুলোকে আপনি ডিসকাশনের মধ্যে লিখবেন। আর কনক্লুশন মানে হচ্ছে শেষ কথা বা উপসংহার। এই জায়গাতে আপনি আপনার মতো করে এই রিপোর্টটা শেষ কথা বা ইতিকথা লিখবেন। এবং রিকমেন্ডেশন হচ্ছে এই যে ডিসকাশন লিখছেন, এই ডিসকাশনের উপরে বেস করে রিকমেন্ডেশন আসবে। রিকমেন্ডেশন মানে যে উপদেশ বা আপনার সাজেশন, বাট এটা কোম্পানির এগেনস্টে চিন্তা করলে হবে না। আপনার এই রিসার্চের যে ডিসকাশন, সেই ডিসকাশনের আলোকে আমাকে এই ফাইন্ডিং, এই রিকমেন্ডেশনটা লিখতে হবে। আর লিমিটেশন হচ্ছে আপনার রিপোর্ট করতে গিয়ে বা আপনার রিসার্চ পেপার লিখতে গিয়ে কোন কোন দিকে আপনাকে প্রতিবন্ধকতা ছিল বা লিমিটেশন ছিল, সেগুলোকে লিখতে হবে। বুঝতে পেরেছেন? এখানে এখানে দেখেন লেখা আছে বাট নো রিকমেন্ডেশন ফ্রম দ্য স্টাডি হ্যাজ বিন গিভেন। দিতে আপনার এইটা কিন্তু আপনারা করবেন না, হ্যাঁ। এটা নো রিকমেন্ডেশন। আপনার এরকম রেজাল্ট আসতে পারে যে কোনো রিকমেন্ডেশন না থাকতে পারে, সেটা ঠিক আছে, বাট আপনারা যে ধরনের টপিক নিয়ে কাজ করছেন সেখানে অবশ্যই রিকমেন্ডেশন আসবে। এবং রিকমেন্ডেশনটা বেস করবে হচ্ছে ডিসকাশন বা ফাইন্ডিং এর উপরে ডিপেন্ড করে। আর রেফারেন্সিংটা আমরা একটু দেখব। রেফারেন্সিং এর জন্য আমাদের আহ, 2 থেকে 3টা জিনিস আমরা প্রথমে একটু দেখব। রেফারেন্সিং এর জন্য আমরা সবচেয়ে বেস্ট যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা যেটা আপনাদের গ্রুপে একবার দেওয়া হয়েছিল, আমি আবারও আপনাদের সামনে এটা দিয়ে দিচ্ছি।
এই ওয়েবসাইটটা এখানে অ্যাড করে দেই। এই ওয়েবসাইটটা, এখন এই ওয়েবসাইটটা কিভাবে কাজ করে? এই ওয়েবসাইটটা কাজ করার জন্য আপনার গুগল স্কলার লাগবে। গুগল স্কলার যেতে হবে, আপনি একটা পেপার খুঁজে বের করেন, দেখেন, পড়েন, সে পেপারটা থেকে কি নিচ্ছেন সেটা আপনার কাঙ্ক্ষিত জায়গায় নোট করেন। এখন যখন আপনার এই রেফারেন্স নেওয়ার টাইম হবে, তখন এই পেপারের ম্যাক্সিমাম পেপারে আপনি দেখবেন যে ডিওআই লিঙ্ক থাকে। এই ডিওআই লিঙ্কটাকে আপনাকে কপি করতে হবে। এই ডিওআই বা ডিওআই লিঙ্কের জায়গায় যদি আপনার অন্য কোনো লিঙ্কও থাকে সেটাও আপনি কপি করতে পারেন। ঠিক আছে, এই যে দেখেন ইউআরএল দিয়ে অনেক সময় অন্যান্য লিঙ্কও অ্যাটাচ করা থাকে, সেই লিঙ্কটাকে আপনি কপি করেন। এই জায়গাতে এসে লিখবেন https ডাবল স্ল্যাশ, এবার ইউআই লিঙ্কটা দেন। এবার যদি আপনি সার্চ করেন, এই পেপারটা এখানে চলে আসবে। এই পেপারটা চলে আসলে আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে আপনার এই যে প্রপার রেফারেন্সিংটা দেখাবে। একটা রেফারেন্সিং এর মধ্যে কয়টা পার্ট থাকে এটা আপনাকে জানতে হবে, তা না হলে আপনি রেফারেন্সিং এ ভুল করবেন। আসেন দেখি রেফারেন্সিং এটা কিভাবে আমরা পেস্ট করব। রেফারেন্সিংটা আমরা এখান থেকে দেখেন কপি করে নিলাম, এই যে কপি করে নিলাম। কপি করে নিয়ে এই জায়গাতে আসবো যখন, এই ওয়েবসাইট থেকে যদি আপনি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন, এইভাবে পেস্ট হবে। এখান থেকে যদি আপনারা এই অপশনটা দেন, তাহলে কিন্তু এই যে আপনার এই লেখাটা এইভাবে পেস্ট হবে, যেখানে ইটালিক কোনো কিছু থাকবে না। আপনারা যদি এই অপশনটা প্রেস করেন, তাহলে পারফেক্ট ভাবে আসবে। আবার দেখাচ্ছে, এই যে অপশন থেকে এই অপশনটা মার্জ ফরম্যাটিং, ঠিক আছে, এই অপশনটা দিলে এভাবে আসবে। এভাবে আসার সুবিধাটা কি? সুবিধা আছে, সুবিধা হচ্ছে যে এখানে একটু খেয়াল করলে দেখতে পারবেন যে কিছু অংশ ইটালিক, কিছু অংশ সোজা। দ্যাটস এটা একটা ফরম্যাট, এটা হচ্ছে এপিএ 7 রেফারেন্সিং এর ফরম্যাট, এবং এই ফরম্যাটটা আপনাকে ফলো করতে হবে, যেটার কথা আপনাদেরকে এই ফরম্যাটিং এর মধ্যে বলা আছে। বলেন। স্যার আমার যদি ফরম্যাট, সাপোজ আমি যদি যখন সবগুলার লাইক অ্যালাইনমেন্ট ঠিক করতে যাব বা বোল্ড থেকে লাইক নর্মাল করতে যাব, তখন যদি এটার অ্যালাইনমেন্টটা চেঞ্জ হয়ে যায় তাহলে কি সমস্যা হবে? অ্যালাইনমেন্ট চেঞ্জ মানে? অ্যালাইনমেন্ট চেঞ্জ বলতে কি বোঝাচ্ছেন বলেন। মানে বললাম আর কি, সাপোজ এটা সিলেক্ট করলাম, এই যে আপনি যেটা করলেন আর কি, এটা করার সময় যদি সাপোজ লেখাটা চেঞ্জ হয়ে গেল, লাইক নর্মাল সোজা ফন্ট হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ, সোজা হয়ে গেলে সমস্যা হবে? অবশ্যই সমস্যা হবে। এটা তো এপিএ 7 এর ফরম্যাটই হচ্ছে এটা, কেন সোজা হবে? আপনি ও, কন্ট্রোল অল দিয়ে তো সবগুলোকে সোজা করার দরকার নাই। আপনি কন্ট্রোল অল দিয়ে যখন কাজ করবেন, তাই তো আপনি তো এটাই বলতে চাচ্ছেন না? কন্ট্রোল জি অল, স্যার। কন্ট্রোল অল দিয়ে যখন আপনি ধরবেন, তখন আপনি বেসিকলি এই শুধুমাত্র যে ফরম্যাটিং, যে স্টাইল, টাইম নিউ রোমান, এটাই কারেক্ট করতে পারবেন। আর কোনো কিছুই এই কন্ট্রোল অল দিয়ে আপনি করতে পারবেন না। তার কারণ আপনার হচ্ছে লেখার সাইজ, এটা কিন্তু এক এক জায়গায় এক এক রকম হবে। কিরকম? যখন আপনি হচ্ছে এরকম একটা হেডিং দিবেন, এরকম একটা হেডিং দিবেন, তখন কিন্তু এটা 14তে হবে। এই যে দেখেন, এই যে দেখেন, এটা কিন্তু 14তে। তাহলে কন্ট্রোল অল দিয়ে যদি আপনি এটা 12 দিয়ে দেন, তাহলে কিন্তু সব 12 হয়ে যাবে। তার মানে কন্ট্রোল অল দিয়ে শুধুমাত্র আমরা এই টাইম নিউ রোমানটাই দিতে পারবো, আর কোনো কিছুই কন্ট্রোল অল দিয়ে আমরা দিতে পারবো না। এটা আলাদা আলাদা ভাবে করতে হবে, পার্ট বাই পার্ট। পার্ট বাই পার্ট করলে তার এটা আপনার হওয়ার চান্স নাই। আর এছাড়াও আপনার যদি কোনো কারণে মিস্টেক হয়েও যায়, যেন সেটা আইডেন্টিফাই করতে পারেন, এই জন্য আমরা এই একটা রেফারেন্সিং এর মধ্যে কোন কোন অংশ থাকে, এই অংশটা এখন আমরা দেখব। একটা রেফারেন্সিং আমি ভেঙে ফেলি, দেখি কোন কোন অংশ আছে। প্রথম অংশে আছে অথারের নাম, অর্থাৎ রাইটারের নেম, এই যে একটা অংশ।
দ্বিতীয় অংশ হচ্ছে পাবলিশিং ইয়ার। তৃতীয় অংশে আছে টাইটেল নেম, এই যে টাইটেল নেম। চতুর্থ অংশে আছে কোন জার্নালে এটা পাবলিশড হয়েছে। পঞ্চম অংশে আছে ভলিউম নাম্বার এবং ষষ্ঠ অংশে আছে পেজ নাম্বার বা আপনার হচ্ছে রেফারেন্স নাম্বার এবং লাস্ট হচ্ছে লিঙ্ক, ডিওআই লিঙ্ক বা অথেন্টিকেশন লিঙ্ক। এই হচ্ছে একটা রেফারেন্সকে ভাঙলে এই অংশগুলো পাওয়া যায়, এই অংশগুলো পাওয়া যায় একটা রেফারেন্সকে ভাঙলে। তাহলে প্রথমে কি পেলেন আপনি? এই রিপোর্টটা বা এই রিসার্চটা কারা লিখেছে, অথারের নাম, কবে পাবলিশড হয়েছে, টাইটেল কি, কোন জার্নালে পাবলিশড হয়েছে, পেজ নাম্বার বা ভলিউম নাম্বার বা আর্টিকেল নাম্বার যেটাই হোক সেই নাম্বার এবং লিঙ্ক। এই হচ্ছে একটা রেফারেন্সিং এর অংশ। এখন এই রেফারেন্স গুলো যখন আপনি একের পর এক পার্ট বাই পার্ট সাজাবেন, তখন এটা সাজাতে গেলে আপনার হচ্ছে প্রথমে অথরের নাম আসবে, তারপরে ব্র্যাকেটের মধ্যে থাকবে পাবলিশিং ইয়ার, এরপরে আসবে আপনার হচ্ছে টাইটেলের নাম। টাইটেলের নেমটা সোজাভাবে হয়, নিয়ম, এটা ফরম্যাট, এটা APA 7 এর ফরম্যাট। এবং যে জার্নালে পাবলিশড হয়েছে সেই জার্নালের নামটা হয় ইটালিক, বাঁকা ভাবে ইটালিক। এরপরে একটা কমা বসে, এরপরে থাকে হচ্ছে আপনার সেকশন নাম্বার বা আপনার আর্টিকেল নাম্বার, হ্যাঁ, বা হচ্ছে আপনার কত নাম্বার সেকশন এটা আছে সেই নাম্বারটা। তো এই নাম্বারটা হচ্ছে এই জার্নালের নামের সাথে ইটালিক ভাবে থাকে এবং এরপরে যে পেজ নাম্বারটা থাকবে সেটা হচ্ছে সোজাভাবে থাকবে। আফটার দ্যাট এই যে আমরা ডিওআই লিঙ্ক যেটা দিচ্ছি এটা কিন্তু সোজাভাবে থাকবে, এই অবস্থায় থাকবে এবং এইটা হচ্ছে জাস্টিফাই ফরম্যাটে আসবে, জাস্টিফাই ফরম্যাট। এরপরে এই ফরম্যাটটাকে আরো প্রফেশনাল দেখানোর জন্য এখান থেকে অ্যালাইনমেন্টটা এইভাবে সরে আসে, এটা হচ্ছে এইভাবে সরে আসে, 1 ইঞ্চ সরে আসে। দিস ইজ দ্য পারফেক্ট ফরম্যাট অফ APA 7 রেফারেন্সিং। এইভাবে আপনি যদি দেখান, এটা একদম পারফেক্ট ফরম্যাট। এখন প্রশ্ন হলো, এই রেফারেন্স থেকে আমি ইনটেক্স রেফারেন্স কিভাবে করব? এখান থেকে ইনটেক্স রেফারেন্স করার জন্য আমরা ম্যানুয়াল পদ্ধতিটা আগে দেখি। ম্যানুয়াল পদ্ধতির একটা নিয়ম আছে, নীতিমালা আছে। যদি অথার বা লেখক বা রাইটার একজন হয়, ওয়ান অথর, সেক্ষেত্রে নিয়মটা হচ্ছে ফার্স্ট অথারের লাস্ট নেম, ফার্স্ট অথরের লাস্ট নেম, কমা, পাবলিশ ইয়ার। এক্সাম্পল হচ্ছে সাপোজ ধরেন আবির, কমা, স্পেস 2025। আচ্ছা, এখন এই জায়গাতে ধরেন হচ্ছে স্যারের নামটা আমি দেখি, তানভীর আলী। এইটা ছিল ফার্স্ট অথারের নাম। এই জায়গাতে যখন এসছে তখন কিন্তু এই রেফারেন্সিংটা এইভাবে আসবে, আবির ডট টি, তাই না? এই দেখেন, এটা কিন্তু লাস্ট নেম, এটা কিন্তু ফার্স্ট নেম, আবির ডট টি। কিন্তু ফার্স্ট অথারের লাস্ট নেম, আমাদের নিয়ম হচ্ছে কি ফার্স্ট অথারের লাস্ট নেম, কমা, পাবলিশার। এই যে ফার্স্ট অথারের লাস্ট নেম আবির, কমা, টি কিন্তু আর আসবে না, পাবলিশ ইয়ার, কত সালে পাবলিশ হয়েছে। এখন এই এক্সাম্পলটা যদি দুইজন অথরের জন্য হয়,
দুইজন, মানে এটার ক্ষেত্রে অথর হচ্ছে দুইজন। ফার্স্ট অথরের লাস্ট নেম এন্ড বসবে, এরপরে সেকেন্ড অথরের লাস্ট নেম, সেকেন্ড অথর লাস্ট, এরপরে বসবে কমা পাবলিশার। এক্সাম্পল, আবির এন্ড ইসলাম 2025। আচ্ছা, এখন ধরেন এই জায়গাতে তাহলে কি ছিল, ধরেন আবির ডট টি আর হচ্ছে ইসলাম 2025, কেমন? এটা ছিল হচ্ছে রিসার্চের অথারের নেম, অর্থাৎ রাকিবুল ইসলাম। সো দ্যাট ধরেন লাস্ট নেমটা ইসলাম, এই যে ফার্স্ট অথারের লাস্ট নেম আবির, সেকেন্ড অথারের লাস্ট নেম ইসলাম, যে ইসলাম, এখানে অ্যান্ড ফর্মুলার এই যে অ্যান্ড এবং কমা পাবলিশ ইয়ার, কত সালে পাবলিশ হয়েছে সেই ইয়ার। এরপরে আসেন আর অথার তিনজন অর মোর, তিন বা তার বেশি, 100 জন হতে পারে, 200 জন হতে পারে, 500 জন হতে পারে। ফরম্যাট এখান থেকে সেম, থ্রি অর মোর অথার। থ্রি অর মোর অথারের ক্ষেত্রে কি, ফার্স্ট অথারের লাস্ট নেম ইটি স্পেস এ এল ডট কমা পাবলিশার। এক্সাম্পল, এক্সাম্পল হচ্ছে কি, ফার্স্ট অথারে আমরা বলেছি কি যে যদি অথার তিনজন বা তার বেশি হয় তাহলে ফরম্যাট হচ্ছে ফার্স্ট অথারের লাস্ট নেম ইটি এ অল ডট কমা পাবলিশার। এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে এ বি আই আবির স্পেস ইটি এ এল ডট কমা পাবলিশার হচ্ছে 2025। এটা হচ্ছে তিনজন বা তার বেশির ক্ষেত্রে, অর্থাৎ তিনজন বা তার বেশির ক্ষেত্রে অথার হলে শুধু প্রথম অথারের নামটাই বসবে। এটল, এটল মানে হচ্ছে প্রমুখ বা আরো অনেকে, এটল আরো অনেকে, এবং 2025 সালে তারা এই কাজটা করেছে। এই হচ্ছে আমাদের ইনটেক্স রেফারেন্সিং এর ফরম্যাটিং, এই হচ্ছে ইনটেক্স রেফারেন্সিং ফরম্যাটিং। এখন আসেন আমরা এই যে ওয়েবসাইটটা দেখলাম, এই ওয়েবসাইট কি আমাদেরকে কোনোভাবে হেল্প করতে পারে? হ্যাঁ, এই ওয়েবসাইটে হেল্প করতে পারে। দেখেন, ইনটেক্স সাইটেশন, ও কিন্তু একটা ইনটেক্স সাইটেশন সাজেস্ট করে দিয়েছে। একটু মিলিয়ে দেখি যে আমাদের ইনটেক্স সাইটেশনের সাথে, ফর্মুলার সাথে ও যেটা করেছে তার কোনো মিলবন্ধন আছে কিনা। আমরা বলেছিলাম তিনজন বা তার বেশি অথার হলে এই ফরম্যাটটা হবে, ফার্স্ট অথারের লাস্ট নেম এট অল ডট কমা 2025। ও কি করছে, একজন অথার, দুইজন অথার, তিনজন অথার, চারজন অথার, পাঁচজন অথার, পাঁচজন মিলে পেপারটা কাজ করেছেন। তার মানে কি তিন বা তার বেশি এই ফরম্যাটে আসবে। সো ফার্স্ট অথারের লাস্ট নেম এট অল ডট কমা 2012, 2012। সো আপনারা বুঝতেই পারছেন নিশ্চয়ই যে এই ফরম্যাট অনুযায়ী যদি আপনারা যান, ম্যানুয়ালি গেলেও সেম রেজাল্টে আসবে, অটোমেটেড সফটওয়্যারে গেলেও সেম রেজাল্টে আসবে। তো আপনারা এইভাবে ইনটেক্স সাইটেশনটা রেডি করতে পারবেন বেসড অন দ্য মেইন রেফারেন্স। তাহলে আমরা একটা রেফারেন্সিং এর মধ্যে কি থাকে, কিভাবে লিখতে হবে এবং ইনটেক্স সাইটেশন কিভাবে করতে হবে সেটা আমরা শিখে গেলাম। এই রেফারেন্সিংটাই আমরা এই জায়গাতে ইমপ্লিমেন্ট করব, আমরা যেখানে আমাদের রিপোর্টটা লিখব। অর্থাৎ এই যে লেখার মাঝখানে মাঝখানে আপনারা যে সাইটেশন গুলো দেখেন, আহ, যেমন হচ্ছে এই যে এখানে সোর্স সোর্স চেয়েছে, এখানে আমরা ওই সাইটেশন ইনটেক্স রেফারেন্সটা দিব, এই যে এরকম ইনটেক্স রেফারেন্সটা দেব। ঠিক আছে, এইভাবে জিনিসটা সংগঠিত হয়, লিখা হয়। একাধিক
ইনটেক্স রেফারেন্স যদি আমি অ্যাড করতে চাই, অর্থাৎ আমি যদি একই জায়গায় দুইটা ইনটেক্স রেফারেন্স অ্যাড করতে চাই, তখন কিভাবে অ্যাড করব? তখন হচ্ছে একটা ইনটেক্স সাইটেশনের মধ্যে এইরকম একটা চিহ্ন আমি অ্যাড করব, এই চিহ্নটা অ্যাড করব, এবং এখানে আমরা আরেকটা ইনটেক্স সাইটেশন অ্যাড করতে হবে। তাহলে খুব সহজে বোঝা যাবে যে এটা একটা ইনটেক্স সাইটেশন, এটা আরেকটা ইনটেক্স সাইটেশন। এই জায়গাতে হয়তোবা দুইটাই প্রযোজ্য, যে কারণে দুইটাই আমার দেওয়ার প্রয়োজন হচ্ছে, এবং দুইটা একসাথে আমি এভাবে দিতে পারবো। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ইনটেক্স রেফারেন্স। এখন ইনটেক্স রেফারেন্স সম্পর্কে আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন। আশা করি ইনটেক্স রেফারেন্স সম্পর্কে আপনারা মোটামুটি ক্লিয়ার হয়েছেন। এখন ইনটেক্স সাইটেশন করার পরে, মেইন রেফারেন্স করার পরে, আপনারা যখন এই পুরো রিপোর্টটা লিখে ফেলবেন, লিখার পরে আপনাদের আপনাদের এই রিপোর্টটার যে ইয়ে আছে, আই মিন কোথা থেকে হয়তো আপনি কপি করেছেন, সেটা তো প্লাজারিজমে আসতে পারে। প্লাজারিজম চেকের জন্য কুইল বোল্ট নামে একটা সফটওয়্যার আছে, এটা ফ্রি সফটওয়্যার, ইউজ করা যায়। প্রিমিয়ামটা সাবস্ক্রিপশন আমরা করতে বলছি না, পয়সা খরচ করতে বলছি না, এখানে আপনি ফ্রি ভার্সনটা ইউজ করতে পারবেন। তবে এই ক্ষেত্রে যদি আপনারা হচ্ছে দেখা যাচ্ছে প্রিমিয়ামটা যদি পারচেস করতে চান, করতে পারেন, সেক্ষেত্রে আসলে কোনো প্রবলেম নেই। বাট প্রিমিয়ামটা না কিনলে কোনো প্রবলেম নেই, আপনার ফ্রি যেটা আছে সেটাই পার্ট পার্ট করে, অর্থাৎ ছোট ছোট অংশ দিয়ে দিয়ে আপনি এখান থেকে প্যারাফ্রেজ করে নিতে পারবেন। প্যারাফ্রেজ অর্থ হচ্ছে আপনি সাপোজ এই লাইনটা আপনি কোথা থেকে নিয়েছেন, ডিরেক্টলি এই লাইনটা যদি আপনি ডাইরেক্ট ওখান থেকে কপি করে পেস্ট করে বসায় দেন, এটা প্লাজারিজমে ধরা পড়ে। তো আপনি যদি এটা একটু প্লাজারিজম বা প্যারাফ্রেজ করেন, তাহলে কিন্তু এটা সুন্দর করে আপনার মিনিং ঠিক রেখে, ওই অর্থ রেখেই জিনিসটাকে আরেকটা সুইটেবল সুন্দর ওয়ার্ড দিয়ে সাজিয়ে দেবে, যে ক্ষেত্রে আপনার প্লাজারিজম চেকেও ধরা পড়বে না, বা এটা হচ্ছে প্লাজারিজম হিসেবে কাউন্ট হবে না। আপনাদের সাইটেশন অবশ্যই করতে হবে, কারণ যেহেতু মূল কনসেপ্ট আপনি ওখান থেকে নিচ্ছেন, এবং আপনার এটা লেখাটাও জাস্টিফাইড হবে। তো আপনি যে এখান থেকে এইভাবে প্যারাফ্রেজ করে নিতে পারেন। এই যে আমি যখন প্যারাফ্রেজের উপরে প্রেস করব, তখন দেখেন ও একটু সময় নেবে, এটা মনে হয় আজকে আমার নেটটাই মনে হয় একটু স্লো, যে কারণে মনে হয় একটু সময় নিচ্ছে। তো সময় নিলেও এটা রেডি করে দিবে। তো এখান থেকে আপনার হচ্ছে প্যারাফ্রেজ করে নিতে পারবেন। আমি যেটা দেখতে পাচ্ছি যে 125টা ওয়ার্ড একবারে দেওয়া যাবে। যে এখান থেকে কপি করে আপনার যদি পড়ে মিনিংটা সঠিক মনে হয়, তাহলে আপনি এই মিনিংটা নিয়ে এখানে আবার অ্যাড করে দিতে পারবেন। তাহলে কিন্তু আপনার এটার প্যারাফ্রেজ যেটা হচ্ছে প্লাজারিজমে ধরা পড়বে। ঠিক আছে? তো এইভাবে আপনারা প্লাজারিজমের কাজটাও সমাধান করতে পারবেন, আই মিন প্যারাফ্রেজের কাজটাও সমাধান করতে পারবেন। তো আজকের মতো এইটুকুই আসলে বলার ছিল, বা আজকের ক্লাসের জন্য এটুকুই ছিল। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো আমাকে করেন, আমরা সেই প্রশ্নের আলোচনা আমার করি। একটা কোশ্চেন আছে ভাইয়া। হ্যাঁ, বলেন। আমার হলো আমি মেসেজ দিছিলাম গ্রুপে, গ্রুপ 8 আমাদের। আচ্ছা, আমি আসলে ফেস করতেছিলাম ওই কোডিংটা নিয়ে। কোডিং ইনপুট করার সময় আপনার ভিডিওগুলো রেকর্ডগুলো আমার দেখা লাগছে আবার। সো দেখলাম, দেখার পরে আপনি বলেছিলেন যে আম, আমি আসলে স্ক্রিন শেয়ার দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, আমি এখান থেকে সরে যাচ্ছি, আপনি স্ক্রিনশট দেন। ওকে। ইনজামামুল হক হৃদয়, আপনার সমস্যার সমাধান স্যার পেয়েছেন? আমার তো প্রবলেম রয়েই গেল। কি সমস্যা হচ্ছে এখন? স্যার এখন প্রবলেমটা হচ্ছে যে ফার্স্ট রানে যে কোনো কিছু বাদ যায় নাই, সেকেন্ড রানে গিয়ে আমি কোনো কিছু বাদ দিয়ে যে করব এরকম কোনো কিছু পাচ্ছি না। ফার্স্ট রানে কোনো কিছু বাদ যায়নি?
না স্যার, সবই তো 0.5 এর উপরে। আচ্ছা, রোটেটেড ম্যাট্রিক্সে তারপরে রোটেটেড কম্পোনেন্ট ম্যাট্রিক্সও স্যার গ্যাপ নাই, সবকিছু সব পজিটিভ। পারফেক্টলি আছে। জি স্যার। এখন আমি সেকেন্ড রানটা কিভাবে করব, এটা নিয়ে আমি একটু আপনার কনফিউজ। কেএম এর ভ্যালু কত আসছে? স্যার ভ্যালু আসছে স্যার 0.871। 871। আচ্ছা, কমিউনিটিস তো গেল, রোটেটেড ম্যাট্রিক্সের মধ্যে MAC3 এটা একটু দেখেন তো যে কোনো অ্যাবনর্মালিটি পাচ্ছেন কিনা। MAC3 স্যার, আমার কোডিং গুলো তো আপনার কাছে আছে স্যার, এগুলো না একটু ভেরিয়েবল গুলো একটু চেক দিবেন। না না না, আপনি দেখেন, আমি আমি নিশ্চয়ই একটা নির্দিষ্ট পয়েন্ট মার্ক করে আপনাকে বলছি, মানে তো নিশ্চয়ই জেনেই বলছি, তাই না? জি স্যার, আপনি চেক করেন। MAC3 আমি তো রোটেটেড। করতেছি স্যার। এখন কোনো কিছু বাদ না গেলে এখন সেক্ষেত্রে আমি সেকেন্ড রানটা কিভাবে করবো সেটাই কোয়েশ্চেন হয়। আপনি রোটেটেড কম্পোনেন্ট ম্যাট্রিক্স এই অপশনে এসে MAC3 এখানে আসেন। জি এসে আমাকে বলেন যে MAC3টা কি আপনার কাছে কোনো অ্যাবনর্মালিটি বলে মনে হচ্ছে না? হ্যাঁ, দুইটা দুইটা কম্পোনেন্ট। এটা কি অ্যাবনর্মালিটি নয়? জি স্যার। এটা কি বাদ দিতে হবে না? তাহলে স্যার একটা বাদ যাবে এখানে, আর একটা বাদ দিয়ে বাকিগুলা করবো নাকি স্যার? একটা বাদ দিয়ে সেকেন্ড রান করতে হবে। সেকেন্ড রান আচ্ছা করলে আচ্ছা সেখানে যদি আর কিছু বাদ না যায় ওইটাই ফাইনাল রান। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আপনার অন্যান্য অ্যানালাইসিস গুলো আবার কিন্তু প্রথম থেকে করতে হবে। রিলায়েবিলিটি টেস্ট, তারপরে আপনার হচ্ছে পিয়ারসন কোরিলেশন, এটা কিন্তু আবার একটু প্রথম থেকে রান করতে হবে। ডেটা যেহেতু নিউ ডেটা, সেখানে কিন্তু ওই অ্যানালাইসিস গুলো প্রথম থেকে আবার একটু রান দিয়ে নিতে হবে। এগুলো শেষ করে স্যার ওগুলো করলে হবে না? হ্যাঁ, করেন, অসুবিধা নেই। হুম। আপনি আপনি তো এর স্ক্রিনটা শেয়ার দিলেন না। স্যার এই যে স্যার, হ্যাঁ দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এইখানে আমার আপনি বলছিলেন যে ভিডিওতে দেখলাম wait, এখানে প্রথম কলামে আমাদের আছে হইলো কোশ্চেনটা সরে যাচ্ছে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এফেক্ট মাই ডিসিশন টু বাই প্রোডাক্টস। সো এটা হলো আমাদের ফার্স্ট কোশ্চেন ছিল, মানে এটা দিয়ে আমরা ভেরিফাই করছি যে উনি কি আসলে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার মানে দ্বারা কি আমাদের মানে প্রোডাক্ট বাই করে নাকি আর কি। সো সো এটা যদি নো বলে, সো তাইলে তো আমার ওই ওই ডাটাটা আমার দরকার নাই ওনার। বাদ দিতে হবে। হ্যাঁ, তো এখন কথা হলো পরের কোশ্চেনটা হলো I rely on social media influencers when choosing new products. তো এখন এই কোশ্চেনে কি আমি যাব, মানে ফার্স্ট কোশ্চেনেই আমার যখন নো বলে দিবে তখন কি আমি এই ডাটাটা ডিলিট করে দিব, ওই কোশ্চেন আর যাব না, এরকম কিছু বিষয়টা? আপনার এই ক্ষেত্রে যেটা হবে যে নিয়মটা হচ্ছে বা ফরম্যাটটা হচ্ছে, প্রথম কোশ্চিনটা এমন ভাবে করতে হবে, প্রথম কোশ্চিনে যদি কেউ না বলে, হুম। তার আসলে দ্বিতীয় কোশ্চিনে আর যাওয়ার কোনো সুযোগই নাই। আচ্ছা, এখন কথা হলো এই প্রথম কোশ্চেনও ইয়েস বলছে বাট দ্বিতীয় কোশ্চেন যে নো বলছে, তখন? তার মানে এখানে আপনার যে কোশ্চিনটা আপনি করেছেন, হয় সে প্রশ্ন বুঝেনি বা আপনার প্রশ্নের মধ্যে ভুল আছে। কারণ আমি আপনাকে বলি, ধরেন, সে ফর এক্সাম্পল, একটা সহজ একটা এক্সাম্পল দিই। আপনি আহ, ধরেন সাপোজ দেখতে চাচ্ছেন যে স্যামসাং ফোন কেনার প্রবণতা, স্যামসাং S25 আলট্রা, এটা হুম। আপনি দেখতে চাচ্ছেন এখন, বা স্যামসাং S25 আলট্রার সম্পর্কে পার্সিভ ভ্যালু বা পারচেজ ইন্টেনশন, এরকম কিছু একটা আপনি দেখতে চাচ্ছেন। হুম। এখন, আপনি প্রথমে বললেন যে আপনি ফোন স্যামসাং ফোন কিনতে চান কিনা, হুম। বা স্যামসাং ফোন আপনি ইউজ করেন কিনা। সে বলল যে না। সে আচ্ছা, যদি না বলে, তাহলে তার তাহলে তো আমার আসলে সেকেন্ড নেক্সট কোশ্চেনে কোশ্চেনটাতে যাওয়ার, যাওয়ার হ্যাঁ। কথা না।
এখন সে যদি স্যামসাং ফোন ইউজ না করে, তার মানে কি, সেকেন্ড কোশ্চেন আপনি বললেন যে স্যামসাং এর কোন ফিচারটার জন্য আপনার, বা স্যামসাং এর ইউ ওয়ান ইউআই এর জন্য আপনি স্যামসাং ফোন কিনতে চান কিনা, বা স্যামসাং এর এআই ফিচারের জন্য আপনি স্যামসাং ফোন কিনতে চান কিনা, ইয়েস বা নো বললো। এখন যে ব্যক্তি স্যামসাং ফোন কিনতেই চায় না, ওখানেই বলছে নো, তাহলে তাকে কি এই প্রশ্ন করাটা মানায়, বা তার কি এই প্রশ্নে ইয়েস দেওয়াটা মানাবে, যে স্যামসাং ফোন আপনি এআই ফিচারের জন্য কিনবেন কিনা? এটা প্রশ্নটা ইনভ্যালিড না? ইনভ্যালিড কোশ্চেন, তার টোটালি মানে ইনভ্যালিড। কোশ্চেনটা মানে দরকার নেই। হয়তো বা এইখানে দেখেন, এটা হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বললাম এই কারণে যে হয়তোবা যে যারা প্রশ্নের উত্তর দিয়েছে সে বুঝে বা না বুঝে অ্যান্সার করে ফেলেছে, অথবা ইন্টারনালি কোশ্চিনে ইনকনসিস্টেন্সি ছিল। হুম, ক্লিয়ার? হুম। এইরকম বিষয়টা হয়েছে। আপনার মোট ডেটার সংখ্যা কত আমাকে একটু বলেন। 141। 141। আচ্ছা। আহ, আচ্ছা, বেসিকলি যদি আপনি ইয়ে করেন, আই মিন যেগুলো হচ্ছে প্রথম কোশ্চিনে নো বলেছে, এরকম কয়টা আছে? প্রথম প্রথম কোশ্চেনে নো কোশ্চিনে নো বলেছে, বলেছে, এটার কাউন্ট করি নাই, বাট একটু কাউন্ট করেন, একটু কাউন্ট করেন। ওই যে উপরে আসেন, খুব সহজে করা যাবে। আপনি উপরে আসেন, না না না, আপনি হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আসেন, কোশ্চিনের উপরে আসেন, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স এফেক্ট, হ্যাঁ। না, হ্যাঁ, এটাকে মার্ক করেন। না 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 না, না, হলো না। পুরা পুরা আমার কলামটা মার্ক হতে হবে, পুরা কলামটা, বি কলামটার উপরে যান, বি, বি এর উপরে যান, আরেকটু উপরে, হ্যাঁ হ্যাঁ, রাইট ও রাইট। আচ্ছা, মার্ক, হ্যাঁ, হ্যাঁ, এবার হচ্ছে কন্ট্রোল এফ দেন, কন্ট্রোল এফ। কন্ট্রোল এফ, আসছে না? আচ্ছা, এখন কি নো লিখবো ফাইন্ড আউট করার জন্য? স্ক্রিন তো স্টাক হয়ে আছে, নো, এরকম যে কোনো অপশন আসছে আমি দেখতে পাচ্ছি না। তারপরে যদি আপনার কাছে যদি আসে, তাহলে নো লেখেন, তাহলে ও কাউন্ট করে দিবে যে এই মার্কের মধ্যে কতগুলো নো আসছে। ফাইন্ড অল নাকি ফাইন্ড নেক্সট? ফাইন্ড অল। ওকে, এখানে নো, দুইজন নো করছে, দুইজন প্রথম কিভাবে কোশ্চেন। দুজন? কিভাবে দুজন? আমি তো দেখতে পাচ্ছি তার চেয়ে বেশি আছে। এখানে তো কাউন্টিং, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বেশি আছে। 30 সেলস, স্যার 30 আমার 30 30 স্যার। 30। হুম। আচ্ছা, তার মানে আপনি তাহলে একটা কাজ করেন, যদিও এখন আসলে টাইমের একটা বিষয়, আলী আমি আসছি, একটা সেকেন্ড। আপনি এটা কাজ করেন, হ্যাঁ, এটা আপনার বিষয়টা হচ্ছে যে আপনি প্রথম কোশ্চিনে যারা নো বলেছে, বা সেকেন্ড কোশ্চিনটা আপনি বাদ দিয়ে দেন, সেকেন্ড কোশ্চিনটা টোটালি আপনি ডিলিট করে দেন। প্রথম কোশ্চিনে যারা নো বলেছে, এই ডেটাটা আপনি রাখেন, হ্যাঁ, ডেটাটা রাখেন। হুম, প্রথম কোশ্চিনটা যারা নো বলেছে তাদেরকে বাদ দিয়ে রেস্ট অফ দ্য ডেটা নিয়ে আপনি অ্যানালাইসিস করেন, রেস্ট আচ্ছা, অফ দ্য ডেটা নিয়ে আপনি অ্যানালাইসিসটা কমপ্লিট করেন। তাহলে দেখো আমি এটা সেকেন্ড আপনার হয়ে সেকেন্ড যাবে। কোশ্চেনে তাহলে আর হাত দিব না, না, সেকেন্ড কোশ্চেনটা টোটালি রিমুভ করে দেন। ডিলিট করে দেবো। হ্যাঁ, টোটালি রিমুভ করে দেন, সেকেন্ড কোশ্চেনে তো কোনো প্রয়োজন নাই। হুম, বুঝতে পারছি। ঠিক আছে। স্যার আমার হচ্ছে স্যার সেকেন্ড গানের রুটের কম্পোনেন্টে কোনো অ্যাবনর্মাল আসে নাই, হ্যাঁ, তারপর আমার আসেনি, ফাইনাল হয়ে গেছে, এটাই আপনার তাহলে ফাইনাল এটাই ছিল। ফাইনাল। হ্যাঁ, আলী বলেন, আলী। আচ্ছা স্যার, আমি হচ্ছে কোডিং করে ফেলছি। তো ইয়েস অর নো, যে ডু ইউ হ্যাভ ভিজিট শপ সুপার শপ, ইয়েস নো, এগুলা কোডিং করতে হবে? না, এটা কোডিং করতে হবে না, আচ্ছা, বিকজ অফ এগুলো হচ্ছে, হচ্ছে, এগুলা তো আমি কোডিং করে ফেলছি। এখন তো এগুলা তো হচ্ছে এসপিএস এ কোডিং করছি। এখন তো এগুলো যদি আমি না ইউজ করি তাহলে তো প্রবলেম নাই। আমি ওই যে ডেমোগ্রাফিক প্রোফাইলটা শুধু ইউজ করলাম, আর যেগুলা দরকার ওগুলা। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। এটা আচ্ছা আচ্ছা, যদি এই আপনি করেও থাকেন, ওইটা আসলে ওইটা নিয়ে কোনো কাজ কাজ হবে না, ওটা জাস্ট আচ্ছা ওটা এক কোণে থেকে যাবে, বাট দেয়ার আচ্ছা ইজ নো ওয়ার্ক। ওটা আচ্ছা, আর কাজই হচ্ছে আমরা শুধু জাস্টিফাই করবো যে কাকে বাদ দেবো, কাকে রাখবো। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আর আরেকটা বিষয় স্যার, আমি হচ্ছে আপনাকে যে আমাদের গ্রুপ টু, ওখানে একটা ফাইল আপলোড করছি, ওয়ার্ড ফাইল, যেটা স্যার দেখছে যে বলছে। তো কিসের ওয়ার্ড ফাইল?
ওই যে ফ্রিকোয়েন্সি। আচ্ছা না, আপনি সমস্যা নেই, আপনি অ্যানালাইসিসটা কমপ্লিট করেন, আমি এটা এটা দেখে ফেলবো, অসুবিধা নেই। জি। আর আর কিছু আর কিছু বলেন। না না, আর কিছু না, এখন পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, আর আর মিস্টার রাকিব, আপনি আছেন? আপনি আমাকে ফোন করেছিলেন, জি, ক্লাসে আছেন? হ্যাঁ, বলেন। এবার আপনারটাতে আমি ফিরে আসি, বলেন। আমি আপনাকে হোয়াটসঅ্যাপে ইনবক্স করেছি, একটু চেক করবেন। হ্যাঁ, শিওর শিওর, ইনবক্সটা চেক করে আমরা স্যার দেখি। আরেকটা বিষয় হচ্ছে স্যার, 100টার ডাটা তো লাগবে স্যার। 100টার ডাটার নিচে হলে তো এসপিএসপি করা যাবে না নাকি? হ্যাঁ, 100টার নিচে হলে this shows abnormality. আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমরা স্যার 104টা নিয়ে করতেছি কাজ, তাহলে তো হবে। আশা করি সমস্যা হবে না। রাকিব, এইটা রাকিব। জি, নিচের যে লিঙ্কটা ওটা হচ্ছে গুগল ফর্মের লিঙ্ক। জি, আচ্ছা, আমরা একটু দেখি মিস্টার রাকিব আমাদের একটা গুগল ফর্ম দেখাচ্ছেন। ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং ইন্টেনশন অফ ইউজ বিকাশ, স্টাডি অফ হ্যাঁ, ঠিক আছে। মেল অ্যাড্রেস, আচ্ছা আমি একটু পূরণ করতে করতে যাই, দেখি কি আসে, দেখি ULI, আচ্ছা, আপনার কি বিকাশ ব্যবহারের অভিজ্ঞতা আছে? ইয়েস, ফ্রিকুয়েন্টলি বিকাশ ইউজ করেন, রেগুলারলি ইউজ করি। আচ্ছা, জেন্ডার হচ্ছে মেল, বয়স 25, আচ্ছা, ব্যাচেলার, ইনস্ট্রাকশন, বিকাশ ব্যবহার করা সহজ, বিকাশ ইজ ইজি টু ইউজ, ফাইন, হ্যাঁ, ইজি ইউজ, ফ্রেন্ডলি, ব্যবহার বান্ধব, সম্পন্ন করতে পারি, হ্যাঁ। ডিজিটাল লেনদেনের জন্য বিবেচিত নির্ভরযোগ্য, ডিজিটাল লেনদেনের জন্য নির্ভরযোগ্য, হ্যাঁ, নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, বাট এদের কিছু সমস্যা আছে। আমি ডিসএগ্রি না, মানে আমি স্ট্রংলি এগ্রি হতে পারছি না। আমি বিশ্বাস করি বিকাশ সততার সাথে আমার লেনদেন পরিষেবা, অবভিয়াসলি। আমি বিকাশ ব্যবহারের সিদ্ধান্তে আমার বন্ধু না, কারো সেরকম নাই। আমার yes, yes, it's true. অনেক বিকাশ ব্যবহার করে বলে আমি সামাজিক চাপে, এটা সামাজিক চাপে নয়, উম, মোটামুটি নিউট্রাল। আমি ভবিষ্যতে বিকাশ ব্যবহার করার ইচ্ছা রাখি, অবভিয়াসলি। মোবাইল লেনদেনের জন্য বিকাশ আমার প্রথম পছন্দ, 1 নম্বর। আমার বন্ধু পারিবারিক বিকাশের ব্যাপারে পরামর্শ দেব, হ্যাঁ, দেব। ইয়েস, ডান, ডান, দিস গুড। আপনি কতগুলো হয়েছে এটা? জি, 100টা হয়ে গেছে। 100টা হয়ে গেছে, আমি একটা দিয়ে দিলাম তো, 101টা। জি, এটা নিয়ে 99 ছিল, এখন 100 হয়েছে। ও, আমি তো লাকিয়েস্ট পারসন, 100তম ব্যক্তি আপনার জীবনে। এনিওয়েজ, জি, আপনি ইয়ে করেন তাহলে, এটা 100টা যেহেতু হয়ে গেছে, আপনি ডেটাগুলোকে ডাউনলোড করেন, ডাউনলোড করে কোডিং করেন, কোডিং করে ওকে। আপনি অ্যানালাইসিসটা স্টার্ট করে দেন, দেরি করেন না। যেহেতু অলমোস্ট অনেকেরই কিন্তু আসলে বেশ খানিকটা এগিয়ে গেছে, আপনিও এটাকে কোডিং করে অ্যানালাইসিস করে, প্রয়োজনে যদি অ্যানালাইসিসে কোথাও সমস্যা দাঁড়ায়, তখন একটা আমাকে নক করেন। জি, আচ্ছা, ঠিক আছে, ওকে। এনিওয়ান এলস? না স্যার, তাহলে কি আমাদের ক্লাসটা এখানে শেষ হবে? হ্যাঁ, ক্লাসটা তাহলে এখানে আমরা ইতি টানছি। আমরা আমরা আমি ব্যক্তিগতভাবে আশা করছি আপনারা অ্যানালাইসিসটা কমপ্লিট কমপ্লিট করবেন এবং কমপ্লিট করে রিপোর্টটা রাইটিং করেন। ভুল ত্রুটি থাকবেই, কারেকশন করার জন্য আমরা আছি। নিশ্চিন্তে, ঠান্ডা মাথায়, খুব স্বাভাবিকভাবে রিপোর্টটা লিখবেন। এবং রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে
আপনাদেরকে আমি আরেকটু বলে রাখি যে স্মার্ট টুলস অবশ্যই ইউজ করবেন, স্মার্টলি ইউজ করবেন। অর্থাৎ আপনি স্মার্ট টুল অবশ্যই ব্যবহার করবেন, কিন্তু সেটা স্মার্টলি। কেমন? জি এমন জি এমন আপনি চ্যাট জিপিটি, ডিপসিক, অ্যানাদার অনেক অপশন আপনার সামনে আছে, ইউজ করেন, বাট ইউজ করাটার মাধ্যমটা যেন পজিটিভ হয়। ঠিক? আচ্ছা, এছাড়া আরেকটা জিনিস হচ্ছে যে আমরা আপনাদের রিপোর্টটা যদি 25 তারিখের মধ্যে আমরা পাওয়ার আশা করছি। এরপরে আমরা প্রেজেন্টেশন সম্পর্কে একটা ক্লাস করবো, কেমন? আফটার দ্য রিপোর্ট সাবমিশন। তো আজকের মতো এইটুকুই। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো জি মাচ। আপনার- স্যার, তাহলে আমরা ক্লাসটা শেষ করছি। জি, thank you very much. Thank you very much to everybody. Good night. Good night.